মাঝ রাস্তায় একটা মেয়েকে বিয়ের বেনারসি গায়ে ভিজতে দেখে খুব অবাক হলাম। নিজের রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা মেয়ে লাল টুকটুকে বেনারসি পরে ঝুমঝুম বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি মনে মনে বললাম, কি দিনকাল আসলো রে বাবা, মেয়েরা বুঝি এবার ছাদ ছেড়ে রাস্তার মাঝখানে বৃষ্টিতে ভিজে, তাও আবার বেনারসি গায়ে দিয়ে। এটা কি নতুন কোনো ট্রেন্ড নাকি? নিজেই মনে মনে কথাগুলো আউড়িয়ে ফোনে আবার ডুব দিলাম। বেশ কিছুক্ষণ পর বৃষ্টির বেগ এখনও খুব একটা কমেনি। আমি আবারও বাইরে তাকিয়ে দেখি মেয়েটা এখনও ঠায় দাঁড়িয়ে আছে। বিষয়টা আমাকে বেশ ভাবিয়েই তুলল। জানালা থেকে উচ্চস্বরে ডাক দিলাম, এই যে শুনছেন? কিন্তু আওয়াজটা মেয়েটা অবধি পৌঁছলো না। আমি আবারও ডাক দিলাম, এই যে শুনছেন? কিন্তু ফলাফল শূন্য। আমি এবার বিছানা ছেড়ে একটা ছাতা নিয়ে নিচে নেমে পড়লাম। মেয়েটার কাছাকাছি এসে নম্র স্বরে বললাম, এই যে শুনছেন? আমার কথায় উল্টো দিকে ফিরে থাকা রমণীর পিছনে তাকালো। মাথায় থাকা পাতলা ওড়নার ভেতর দিয়ে চুলগুলো লেপটে আছে, শ্বাস খানিকটা এলোমেলো। আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বারবার একটু জোরে জোরে শ্বাস নিলাম। কিছু বলবেন? মেয়েটার মিষ্টি কণ্ঠস্বর আমাকে আরও একটা নাড়িয়ে দিল। আমি নিজেকে সামলে নিয়ে, আসলে আমি অনেকক্ষণ আগ থেকে আপনাকে বেচতে দেখছি। তো আসলে আপনার গায়ে বিয়ের বেনারসি থাকায় আমার একটু কৌতূহল জন্মে আর কি। আর আপনার মাঝরাতে বৃষ্টিতে ভেজার কোনো উল্লাস দেখছি না, কোনো সমস্যা? আমার প্রশ্নে সামনে থাকা মেয়েটি খানিকটা নরম হলো আর বলল, আসলে আমার ব্যাগ ফোন চুরি হয়ে গিয়েছে, আর এই বৃষ্টিতে কোনো গাড়িও পাচ্ছি না যে বাসায় যাব। হাঁটতে হাঁটতে এই হাউজিং অবধি এসেছি। আমার মাথায় অনেক প্রশ্ন আসলেও আপাতত তা পাত্তা দিলাম না। তারপর বললাম, বৃষ্টি থামবার লক্ষণ দেখছে না, আপনি অনেক ভিজে গিয়েছেন। আপনি বরং আমার সাথে আমার ফ্ল্যাটে আসুন, বৃষ্টি থামলে একটা ব্যবস্থা করা যাবে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে বিপদ হতে পারে। আপনার সাথে গেলে যে কোনো বিপদ হবে না তার কি গ্যারান্টি আছে? আপনি অনেক স্ট্রিট ফরওয়ার্ড, বাট বাইরে দাঁড়িয়ে থাকাচ্ছে আমাকে বিশ্বাস করা উচিত নয় কি? বাইরের সিচুয়েশন কি খুব ভালো? আমার যুক্তিতে মেয়েটি হার মানল। চলুন বলে আমি আগে আগে আসলাম, আর মেয়েটা আমার পিছন পিছন আসলো। আমার এখানে তো মেয়েদের কোনো জামা নেই, চেঞ্জ করবেন কিভাবে? তার চেয়ে বরং আপনি আমার একটা জামা পরে নিন। আমার কথায় মেয়েটি সায় জানালো, এটা ছাড়া আর তো কোনো রাস্তা নেই। এমনি তার ভীষণ শীত করছে। চেঞ্জ করে বেরিয়ে আসতেই আমি 2 কাপ কফি নিয়ে হাজির হলাম। মেয়েটার দিকে 1 কাপ এগিয়ে দিয়ে আরেক কাপ নিজে নিলাম। আপনার নামটা জানতে পারি? নাওয়িদ জান্নাত শুভ্রতা। আমি শুভ্রতার নামটা কয়েকবার মনে মনে আওড়ে বললাম। শুভ্রতা থেকে শুভ্র, বেশ ভালোই। আপনার নাম? শুভ্রতার কথায় আমার ধ্যান ভাঙল। আবরার আউসিফ মেঘ। আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ, আমি একাই। আমার পরিবার চট্টগ্রামে থাকে, আমি পড়াসূত্রে এখানে থাকি আর কি। ও আচ্ছা। আপনার বাসা কোথায়? আমার বাসা গ্রামে, পড়ার জন্য ঢাকায় থাকা হয়। আচ্ছা। দুজনের মাঝে আর কোনো কথা হলো না। আমি শুভ্রতাকে স্পেস দেওয়ার জন্য পাশের রুমে চলে যাই। আমার বাসাটা 2 রুমের সাথে রান্নাঘর আর ওয়াশরুম। রাত হয়ে আসছে দেখে আমি রান্না করে গেলাম। একজন বউ এসে রান্না করে দিয়েছে, কিন্তু সেটা তো একজনের, তাই আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেই। রুমে গিয়ে দেখলাম শুভ্রতা ঘুমিয়ে আছে। আমি আর ডিস্টার্ব করলাম না। শুভ্রতা খেতে খেতে বলে, আপনাকে বিরক্ত করার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি মেঘ। ইটস ওকে, বাট আমি একটা প্রশ্ন করতে পারি? আমি জানি আপনি কি প্রশ্ন করবেন। মানে? আপনি এটাই তো করবেন, আমি বেনারসি গায়ে এখানে কি করছি? শুভ্রতার কথায় আমি চুপ হয়ে যাই। মনে মনে আমার কৌতূহলের শেষ নেই, কিন্তু এইভাবে মেয়েটা ধরে ফেললো ভাবতেও লজ্জা লাগছে। আমার ভাবনার মাঝে শুভ্রতা বলে ওঠে, আমার সেমিস্টার এক্সামের পর কয়েকদিনের ছুটি পাই, তাই গ্রামে গিয়েছিলাম। কিন্তু আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের ছেলের নজর আমার উপর পড়ে, জোর করে বিয়ে করতে চাই। তাই বিয়ের আসর থেকে আম্মু আর আব্বু আমাকে পালিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়। কিন্তু বাস স্টেশন থেকে নেমে কিছু দূর আসার পর আমার ব্যাগ ফোন ছিনতাই হয়ে যায়, যার কারণে নিজের ম্যাচে ফিরতে পারিনি। মাঝ রাস্তায় আটকে যাই। শুভ্রতার কথায় আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। কিছু না বলে দুজনে খেয়ে নেই, তারপর আলাদা রুমে ঘুমিয়ে পড়ি। এবারে জুলাই মাসে হুটহাট করে বৃষ্টি চলে আসে, কিন্তু ঢাকা শহরের বৃষ্টি আনন্দ উল্লাস নিয়ে আসে না। ড্রেনে পানি জমা, রাস্তা ডুবে যাওয়া নিয়ে আসে, যেটাতে আমি বেশ বিরক্ত। আজ প্রায় সপ্তাহখানিক হলো সুব্রতা চলে গেছে। ওই দিন সকালেই সুব্রতা আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফিরে যায়, আর আমি এক বুক হতাশা নিয়ে সেদিকে তাকিয়ে থাকি। আমার যে সুব্রতাকে ভালো লেগেছে এটা আমি পুরোপুরি শিওর। আপাতত আমি রিক্সা করে ভার্সিটি যাচ্ছি, কিন্তু পথিমধ্যে বৃষ্টি এসে আবারও সুব্রতাকে মনে করে দিল। এরকম বৃষ্টির মাঝেই তো তার সন্ধান আমি পেয়েছিলাম। আমি উদাস চোখে বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। বিড়বিড়িয়ে বললাম, হঠাৎ বৃষ্টিতে এসেছিলে তুমি আমার জীবনে, আবার একটা হঠাৎ বৃষ্টিতে হারিয়ে গেছো। সাথে নিয়ে গেছো আমার শান্তি, দিয়ে গেছো শুধু অপেক্ষা। কবে পাবো দেখা? বৃষ্টি বেলা আসেনি,
কবে হবে আমার প্রতীক্ষার অবসান। সেকেন্ড ইয়ারে ক্লাসের পাশ দিয়ে যাওয়ার সময় একটা গান শুনে দাঁড়িয়ে যাই। চেনা পরিচিত কারো গলার আওয়াজ মনে হচ্ছে। আমি জানালা দিয়ে হালকা তাকাতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। টানা 1 সপ্তাহ পর আমার কাঙ্ক্ষিত মানুষের দেখাবে, মনের ভেতর খুশির জোয়ার বয়ে যায়। আমি যেহেতু মাস্টার্সে পড়ি, তাই আমাদের আলাদা বিল্ডিং। এইখানে আসা পড়ে না আমার। আজ একটা প্রয়োজনে এসেছি, কিন্তু এসে যে সুব্রতাকে পাবো সেটা জানলে আরও আগে চলে আসতাম। কিন্তু এখন কথা কিভাবে বলবো সেটাই ভাবতে লাগলাম। সুব্রতা তার বন্ধুদের সাথে বসে হালকা গান গাইছে, যা শুনে আমি দাঁড়িয়ে যাই। আমি দাঁত দিয়ে নিজের নখ কাটতে কাটতে ভাবতে লাগলাম। সুব্রতাকে হঠাৎ করে বেরিয়ে আসতে দেখে আমি দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে যেতে ধরি, কিন্তু আমি সফল হওয়ার আগেই ঘটে গেল অঘটন। মেঘাচ্ছন্ন আকাশে মাঝামাঝি গুমুর গুমুর আওয়াজ হচ্ছে, হয়তো বৃষ্টি আসবে। প্রকৃতি খুব শান্ত হয়ে আছে, মাঝে মাঝে হালকা বাতাস বইছে। পরিবেশটা মোটামুটি খুবই সুন্দর, কিন্তু আপাতত কেউই মনোমুগ্ধকর প্রকৃতিতে মনোবেশ করতে চাচ্ছে না, কারণ তাদের সামনে করিডোরের ফ্লোরে লুটোপুটি খাচ্ছে মেঘ নামক এই মানবটি, মানে আমি নিজেই। আমাকে ঘিরেই সবাই দাঁড়িয়ে আছে। ভাবনাখানা এমন যেন আমি অন্য গ্রহের প্রাণী, কারণ এত বড় একটা ছেলে হাঁটতে গিয়ে ফ্লোরে কীভাবে পড়ে যায় সেটাই সবাই ভাবছে। এই, আপনি নিচে পড়লেন কি করে? সুব্রতার কথায় সবার ভাবনার ছেদ ঘটে। উৎসুক দৃষ্টিতে সবাই আমার দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে। 2-1জনের ঠোঁট চেপে হাসছে, কারণ সিনিয়র ভাইয়ের সামনে এভাবে হাসা ঠিক হবে না। আমি নিজের কাজের জন্য বেজায় লজ্জিত। মুখটা পুরো টকটকে লাল হয়ে গেছে। অন্য কারোর সামনে মানা গেলেও আমার বৃষ্টিকন্যার সামনে একদমই মানা যাচ্ছে না, কিচ্ছুতেই না। মনের ভিতরে তীব্র প্রতিবাদের ধ্বনি বাজছে, কিন্তু কিছু করার নেই। যা কাণ্ড করার করেই ফেলেছি। আমি সুব্রতাকে বেরিয়ে আসতে দেখেই তাড়াতাড়ি সরে যেতে নিলে খেলনা করে পড়ে যাই, কিন্তু কিভাবে সেটা এখন আমার কাছে স্পষ্ট নয়। খানিকটা রাগ লাগছে, এরকম ব্যাগ গেলে কীভাবে হলো। সুব্রতার সামনে শুরুতেই আমার ইমেজের 12টা বেজে গেল। মনে মনে আমার আফসোসের শেষ নেই। কি হলো, কথা বলছেন না যে? আজকে কি পুরো দিন ফ্লাইটে শুয়েই কাটাবেন নাকি? সুব্রতার রসিকতার কণ্ঠ শুনে মুহূর্তে আমার মুখে আবার আধার হয়ে গেল। আমার বৃষ্টিকন্যা আমাকে নিয়ে মজা করছে। এটা তো ঘোরন নয়। আমি অনশনে যাব, কিছুতেই তো মানা যাবে না। শাস্তির স্বরূপ আমার বৃষ্টিকন্যাকে পুরো 8 ঘন্টা আমার কাছে বসিয়ে রাখবো, কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। কাঁদো কাঁদো মুখ করে সুব্রতার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বললাম, আসলে আমি তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে পড়ে গেছি। তার সে বড় কথা, কোমরে ব্যথা পেয়েছি, দাঁড়াতে কষ্ট হচ্ছে। আমার কথায় সুব্রতার মন খানিকটা নরম হলো। দুঃখ প্রকাশ করে বলে, আই অ্যাম সরি মেঘ, আমার আগেই ভাবা উচিত ছিল। কেউ এমনি এমনি ফ্লোরে পড়ে থাকে না। দাঁড়ান, আমরা হেল্প করছি। সুব্রতার কথা আমি বেশ খুশি হয়ে গেলাম। একটা হাত সুব্রতার দিকে এগিয়ে দিব, তার আগেই সুব্রতা বলল, হিমেল, নিশান, ওনাকে একটু সাহায্য করে রেস্ট রুমে নিয়ে যান তো। সুব্রতার কথায় আমার মুখটা চুপসে যাওয়ার লুচির মতো হয়ে গেল। বিড়বিড়িয়ে বললাম, ভাবলাম এক, আর হলো আরেক। আমি তো কোনো ব্যথাই পাইনি। এখন এটা বলে তো সুব্রতার সামনে খারাপ হয়ে যাব। আচ্ছা, আমাকে ধরেই নিয়ে যাক, একটু আরামই না হয়ে উপভোগ করি। কিন্তু বৃষ্টিকন্যাকে যখন একবার পেয়েছি, আর হারাচ্ছি না। আমার ভাবনার মাঝে হেমেল নিশান এসে আমাকে নিয়ে গেল। যাওয়ার আগে আমি সুব্রতার দিকে এক পলক তাকালাম। মেয়েটার মুখে খানিকটা দুশ্চিন্তা দেখে আমার মন ভালো হয়ে গেল। এটাই তো আমি চাই। কি রে মেঘ, তোর এই অবস্থা কেন? জুনিয়রের সামনে এভাবে মান খুইয়ে এলি? সেম আই ইউ। রেস্ট রুমে শুয়েছিলাম, তখনই আমার পুরো ফ্রেন্ড সার্কেল রুমে ঢুকলো। সেখান থেকে আমার বেস্ট ফ্রেন্ড অভিয়ান কথাটি বলল, কিছু করার নেই, ইমেজ নষ্টের বদলে আমি আরও বড় কিছু পেয়েছি। আমার পড়ে যাওয়াটা সার্থক। আমার কথাটা ঠিক বুঝতে পারলো না। আশিক বলল, কি বললি বুঝলাম না। কিছু না, পরে বলবো। আমাদের কথার মাঝে সুব্রতা, মাহি আর নিশান রুমে আসলো। আমি সুব্রতাকে দেখে হালকা নড়ে চড়ে বসলাম। সুব্রতা এগিয়ে এসে বলল, আপনি ঠিক আছেন? এখন কেমন লাগছে? আই এম ফাইন নাও। আচ্ছা, আমি আর কোনো কথা খুঁজে পেলাম না। আমার অনেক কথাই বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। দুজনেই মৌন রইলাম। সুব্রতা কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভালো থাকবেন বলেই চলে গেল। আমি সুব্রতা যাওয়ার দিকে তাকিয়ে ফোঁস করে একটু শ্বাস ছাড়লাম। আজ আকাশটা একেবারে পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশের আজ মন বেজায় ভালো, কিন্তু আকাশের নিচে বাস করা মেঘের মনে একদম ভালো নেই। কারণ আজ পুরো ক্যাম্পাস চক্কর দিয়েও আমি আমার বৃষ্টিকোনা দেখা পাইনি। দোষটা অবশ্য আমারই। আজ আমি খুব দেরি করে ফেলেছি। ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, তাই আর সেটা ক্যান্সেল করতে পারিনি। তাই আমি বন্ধুদের সাথে আড্ডা বাদ দিয়েই রাস্তার ধার দিয়ে হাঁটা শুরু করলাম। ভার্সিটির পাশ দিয়ে একটা রাস্তা যায়, সেটা বেশ নীরব, কোনো কোলাহল নেই। আমি নিজে আপন মনে সেদিকে অগ্রসর হলাম। বেশ কিছু দূর যেতে কাউকে রাস্তার পাশে ঝুঁকে থাকতে দেখে এগিয়ে যাই। দূর থেকে মেয়ের মতোই লাগছে,
এই টাইমে রাস্তায় তো কেউ নেই। একটা মেয়েকে দেখে অবাক হই। কিছু দূর গিয়ে মেয়েটার সন্নিকটে দাঁড়াতে বুঝতে পারলাম আমার কাঙ্ক্ষিত মানুষ, আমার বৃষ্টিকন্যা। মুহূর্তেই খুশিতে চোখ চকচক করে উঠল। নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে মাথা তুলে তাকালো সুব্রতা, কিন্তু আমাকে দেখে খানিকটা ভরকে গেল। তাও বাইরে থেকে নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো, আপনি এখানে? ওই এমনি হাঁটতে হাঁটতে। অবাক হননি আমাকে দেখে? সুব্রতা বলল, এটা একটা পাবলিক প্লেস, যে কেউ যখন তখন আসতে পারে, অবাকের কিছু নেই। সুব্রতার প্রশ্নে আমি খানিকটা হাসলাম। অতঃপর সুব্রতার হাতে মাটি লেগে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম, হাতে মাটি যে? সুব্রতা নিজের দিকে তাকায়, অতঃপর হাত ঝাড়তে ঝাড়তে বলে, ওই একটা জারুল গাছ লাগিয়েছি। সুব্রতার কথা আমি রাস্তার পাশে তাকালাম। আসলেই সেখানে জারুল গাছের চারা, দু একটা ফুলও ফুটে আছে। আমি সুব্রতার চোখের দিকে তাকিয়ে বললাম, ফুলপ্রেমী মানুষরা একটু বেশিই সুন্দর। আমার কথার ধরন সুব্রতাকে হালকা নাড়িয়ে দিল। আমার চোখের দিকে তাকালো, কিন্তু বেশিক্ষণ তাকে দেখতে পারলো না। চোখ নামিয়ে নিল। বাইরে হালকা বাতাস বইছে। সময়টা এখন বিকেলের শেষ ভাগ, কিন্তু তার ঢাকার ব্যস্ত নগরীর দিকে তাকিয়ে বোঝা যায় এখানে প্রতিনিয়ত মানুষের ভিড়। কেউ জীবনের তাগিদে, কেউ আবার বেড়াতে বেরিয়েছে। হরেক রকমের মানুষ। প্রকৃতি দেখে বেরিয়ে কোলাহলপূর্ণ রাস্তায় হাঁটা ধরলাম দুজন, আমি আর সুব্রতা। দুজনে পাশাপাশি হাঁটছি, কিন্তু দুজনের মাঝেই বিস্তর পার্থক্য। দুজনের মনে কি চলছে সেটা আমরা কেউই জানি না। তখন জারুল গাছটা লাগানো শেষ করে সুব্রতা ফিরে আসতে নেয়। আমি এতক্ষণ দু একটা কথা বলতে বলতে তার সাথে যাই। মূলত সুব্রতার প্রকৃতির প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। যেখানে আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করতে ব্যস্ত, সুব্রতা অবশ্য এ ব্যাপারে আমাকে চমৎকার একটা উত্তর দিয়েছিল। দেখুন মেঘ, মানুষ নিজেদের জীবনের জীবিকার টানেই কিন্তু প্রকৃতি ধ্বংস করে। যেমন ধরুন, আমরা যে জায়গায় থাকি বা বসবাস করি সেখানের গাছপালা কেটেই আমরা ঘরবাড়ি তৈরি করি। আবার যারা বনের গাছ কেটে নষ্ট করে তারাও কিন্তু কাঠ বিক্রি করে নিজের পেট চালায়। তবে এখানে তাদের অন্যায় হচ্ছে, তারা নির্বিকারে কেটে নষ্ট করে, তারা লুফি, প্রয়োজন ছাড়াই নষ্ট করে। এক্ষেত্রে আইনি পদক্ষেপ থাকলেও তা নির্মূল করা সম্ভব হয়নি। এই যে আমরা বাসায় এত আসবাবপত্র রাখি, এগুলো বেশিরভাগই কাঠের। তা কি আমরাও গাছপালা নষ্ট করেছি? হ্যাঁ, করছি, কিন্তু সেটা আমাদের প্রয়োজনে। এক্ষেত্রে আমাদের করণীয় বেশি করে গাছ লাগানো। আমি যখন স্কুলে পড়তাম তখন আমরা একজন শিক্ষক আমাদের বলেছিল, তোমাদের জন্মদিনে তোমরা একটা করে গাছ লাগাবে। তোমরা বড় হওয়ার সাথে সাথে গাছটাও বড় হবে, একসময় সেটি তোমাদের প্রয়োজন মেটাবে। তাই আমাদের উচিত গাছ লাগানো। সুব্রতার কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। সে প্রকৃতিকে ভালোবাসে, আমি প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু সুব্রতার মতো না। ভালো লাগে দেখতে, এতটুকুই, কিন্তু তাকে আরও সুন্দর করার কোনো উদ্যোগ নেই না। আমি এক মনে শুভ্রতাকে দেখতে দেখতে হেঁটে চলেছি। আমি বারংবার মেয়েটাতে মুগ্ধ হয়ে পড়ি। শুভ্র, আমার কণ্ঠে শুভ্র নামটা যেন একটু মিষ্টি ঠেকছে তার কাছে। নামটাই ভালো লাগছে নাকি আমার কণ্ঠটাই মিষ্টি, বুঝে উঠতে পারলো না শুভ্রতা। নিজের হাঁটা থামে পাশে তাকালো, কিন্তু আমি পাশে নেই দেখে পেছনে ফিরল। একটু দূরে আমি একটা কাঠগোলাপ গাছের চারা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এটা নিলাম কখন সে একটু টেরও পাইনি। এটা কিভাবে সম্ভব, এটাই ভাবছিল। সুব্রতার ভাবনার মাঝে আমি সুব্রতার দিকে চারাটা বাড়িয়ে দিয়ে বললাম, শুভ্র নিন। সুব্রতার কেমন যেন অস্বস্তি লাগছে। কয়েকদিনের আলাপের একজন মানুষের থেকে ফুলের চারা নেওয়া কি আদৌ ঠিক হবে? সুব্রতার অস্বস্তি হয়তো আমি বুঝতে পারলাম। হাত গুটিয়ে বললাম, সমস্যা নেই, নিন। আমি খারাপ কিছু মিন করে আপনাকে এটা দিইনি। আপনাকে যতটুকু বুঝলাম, আপনি একেবারে নিখাত একজন প্রকৃতিপ্রেমী মানুষ, তাই এটা আপনাকে দিচ্ছি, আর কিছু না। আমার কথায় সুব্রতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আলতো হাতে চারাটা নিল। চারাটা খুব বড় না, কিন্তু খুব সুন্দর। সুব্রতার খুব ভালো লাগলো। আমি চাইলে আপনাকে ফুল দিতে পারতাম শুভ্র, কিন্তু না, আমি চারা দিলাম। কারণ ফুল দিলে একসময় সেটা শুকিয়ে যাবে, ফেলে দেবেন। কিন্তু চারাটা আপনি যত্ন করে লাগাবেন, বড় করবেন, ভালোবাসবেন, যেটা আপনাকে আমার কথা মনে করিয়ে দেবে। গাছ বেড়ে ওঠার সাথে সাথেই আপনার প্রতি আমার ভালোবাসাটা বেড়ে উঠবে শুভ্র। সুব্রতার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে দিলাম। কিন্তু এটা কিনলেন কখন? আমি টের পেলাম না। নাকি আপনি আলাদিনের জিনিস ম্যাজিক করে নিয়ে এসেছেন? কথাটা বলেই সুব্রতা নিজে হেসে দিল। সুব্রতার সাথে তাল মিলে আমি একটু হাসলাম। এই কয়েকদিনের মধ্যে সুব্রতা আজ আমার দিকে ভালোভাবে নজর দিল। আমি বেশ লম্বা, বডি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই, গায়ের রং শ্যামবর্ণ, নাকের ঠিক মাথায় একটা তিল, যেটাতে আমার চেহারা সৌন্দর্য আরও ফুটে ওঠে। আর হাসলে একপাশে টেরা দাঁত দেখা যায়। না, আমি কোনো জিনি না, ম্যাজিকও জানি না। আসলে আপনি তখন সামনের দিকে তাকে কেমন হাঁটছিলেন, মাঝে যে ফুলের চারা বিক্রেতা ছিল খেয়ালই করেনি, আমি সেখান থেকে নিয়েছিলাম। আমার কথায় সুব্রতার ধ্যান ভাঙে।
মনে মনে নিজেকে শখানে গালি দিয়ে বলে, সুব্রতা, তুই এভাবে একজন ছেলেকে দেখছিলি? লজ্জা নেই তোর? ছি সুব্রতা, তুই এভাবে একজন ছেলেকে দেখছিলি? লজ্জা নেই তোর? সেম অন ইউ সুব্রতা। সুব্রতা আমার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি আসলো। আমি হাসলাম। তারপর দুজন আবারও ব্যস্ত নগরীতে হাঁটা দিলাম। আর চোখে বারবার দুজনের চোখাচোখি হলো। তবে কি শুরু হবে প্রেমের সূত্রপাত? আচ্ছা আমি এখন যাই, ভালো থাকবেন। একটা বাড়ির সামনে এসে কথাটা বলল সুব্রতা। আমার ইচ্ছে করছে না সুব্রতাকে যেতে দিতে, কিন্তু তাও যেতে তো হবেই। তাই মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা, থ্যাঙ্কস। ফর হোয়াট? সুব্রতা নিজের হাতে ইশারা করেই আমি গাছের কথা বুঝে হাসি। তারপর বললাম, মাই প্লেজার। বাই। বলেই সুব্রতা ভিতরে প্রবেশ করে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাই নিজের গন্তব্যে। আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজকে আমার বৃষ্টিকন্যার সাথে আমি এতটা ভালো সময় কাটিয়েছি, আর ঠিক করেছি এবার থেকে পুরো বাড়ি আমি সবুজে ভরিয়ে তুলব। তাই সোজা ঘর সাজানো জিনিসপত্রের দোকানে চলে গেলাম। কি রে মা, কি খবর তোর? ফোনের ওপাশ থেকে মমতা ভরা কণ্ঠে সুব্রতার মা কথাটা বলে। এতদিন পর নিজের মায়ের গলা শুনে সুব্রতা আবেগ ধরে রাখতে পারল না, কেঁদে দিল। আমি ঠিক আছি আম্মু, তোমরা কেমন আছো? বাবা, বাবা কই? ভাইয়া কই? তোমরা ঠিক আছো তো? ওই চেয়ারম্যান তোমাদের ক্ষতি করেনি তো? না রে, আমরা ঠিক আছি। চেয়ারম্যান কেমন যেন শান্ত হয়ে গেছে। ওর পোলারেও গ্রামে দেখি নাই। এই যেন ঝড়ের পূর্বাভাস। মারে, তুই সাবধানে থাকিস, আর গ্রামে ভুলেও আসবি না। তোর আব্বু কিন্তু ব্যবস্থা করতে পারলে আমরাও গ্রাম ছাইরা চলে যাবো অন্য কোথাও। আমার জন্য তোমাদের অনেক কষ্ট হচ্ছে তাই না আম্মু? কি কস এইগুলা? তুই আমাদের কত আদরের মাইয়া। তুই পড়ালেখা কইরা অনেক বড় হইবি, আমাদের শহরে নিবি, তোর ভাইরে দেখা রাখবি। তুই তো আমাদের সব। আর গ্রামের কথা তুই মাথা থেকে ঝাইরা ফেলাই দে। আমরা আছি এই দিক সামলানের লইগা। তুই ভালো থাকিস, মন দিয়া পড়ালেখা কর। আর অন্যদিকে তারপর মায়ের সাথে আরো অনেক কথা বলে ফোন রাখে সুব্রতা। আমার সাথে এরকম কেন হলো? হাল্লা, তুমি যা করো ভালোর জন্যই। শুধু আমার মা বাবা ভাইকে ভালো রেখো। কিন্তু আমাকে এখন একটা কাজ খুঁজে বের করতে হবে। এইভাবে আর চলবে না। কাল তো ক্লাস নেই, কাল থেকেই ট্রাই করব। আনমনের কথাগুলো বলে সুব্রতা লাইট অফ করে শুয়ে পড়ল। সুব্রতাদের ক্লাস শুরু হয় 9:30 থেকে। সে অনুযায়ী আমি আজ তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম। কাল সুব্রতাকে যে জায়গায় ছেড়েছিলাম বাইক নিয়ে সেখানে বেরিয়ে গেলাম, কিন্তু সুব্রতার দেখা পেলাম না। আমি 10:30 অবধি আশেপাশে বসে রইলাম, কিন্তু না, কারো দেখা নেই। আমি এবার বাইক ঘুরে ভার্সিটি গেলাম। সেখানেও সুব্রতার কোনো বন্ধু বা বান্ধবীকে দেখা পেলাম না। খোঁজ নিয়ে দেখলাম আজ তাদের ক্লাস নেই। আমার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু সুব্রতাকে এক পলক না দেখলে শান্তিও মিলছে না। আবার ওর বাসার সামনে গেলাম। যাবো কি যাবো না ভেবে বাইক থেকে নেমে গেলাম। বুকের ভিতরটা টিপ টিপ করছে, না জানি সুব্রতা কী ভাববে। মনে মনে আল্লাহ আল্লাহ করে আমি বাসার সামনে গেলাম। একতলা একটা বাড়ি। আমি কলিং বেল বাজাই। তখনই যে কোনো কাজ করার আগে সবসময় ভেবে চিন্তা করা উচিত। আন্দাজে কিছু করতে গেলে সেটা ভুল হওয়ার সম্ভাবনাই অধিক, উল্টো ঝামেলা পোহাতে হয়। কবি বলেছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। উক্তিটি যে কেন বলেছে সেটা ওখানে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আন্দাজের ওপর এই বাসায় আসা আমার জন্য মহা ঝামেলা বয়ে এনেছে। বর্তমানে আমি একজন পুলিশ অফিসারের বাসার ড্রয়িং রুমে এক অবলা ভোলাওয়ালা মুখ খুলে বসে আছি, যেন আমার মতো সাধু পুরুষ হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু আমি যে কি মাইন্ডকে চেপে পড়েছি সেটা একমাত্র আমি নিজেই জানি। আমি একটু আগের কথাগুলো ভাবতে লাগলাম। আল্লাহ আল্লাহ করে বাসার কলিং বেল বাজালাম। আমি জানি সুব্রতা মেসে থাকে, কিন্তু আমি মেসের ঠিকানা জানি না। সুব্রতা ওই দিন এ বাসে এসেছিল বলে আমি আন্দাজে এসেছি। সুব্রতা বলেছিল সে গ্রামে থাকে, হয়তো কোনো আত্মীয়ের বাসা এটা। এখান থেকে তাদের পটিয়ে সুব্রতার ঠিকানা নিয়ে নেব। আর যে করেই হোক দৃষ্টিকোণার দেখা আমার চাই। বুকে ফু দিয়ে আমি দরজার বাইরে অপেক্ষা করতে লাগলাম। বুকের ভিতরটা কেমন জানি টিপটিপ করছে। হার্ট মনে হয় এক লাফে যে দরজা খুলবে তার কোলেই চলে যাবে। আগে এইভাবে কোনো বাসায় যাওয়া হয়নি। আমি নাফসি জব শুরু করে দিয়েছি। দরজা খুলে এক পিচ্চি মেয়ে বেরিয়ে এলো। পিচ্চি মেয়েটা খুব মিষ্টি। আমার ইচ্ছে করছে গাল দুটো টেনে দিতে, কিন্তু না, এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। হলে যাওয়ার আগে হলেও আমি গাল টেনে দিয়ে যাব। মনে মনে প্রতিজ্ঞা করে দাঁত খিলিয়ে হাসলাম। মেয়েটা কোমরে হাত দিয়ে বলে, কাকে চাই? সুব্রতা আছে। আমার কথা মেয়েটা কি বুঝলো কে জানে। দরজা থেকে ছুটে ভেতরের রুমে চলে গেল। আমি আহম্মকের মতো মেয়েটা যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি রে বাবা, আমি কি ব্রেন গ্রহের কোনো এলিয়েন নাকি? আমার কণ্ঠ কি কুপ্ত কন্নর নাক ডাকার চেয়ে ভয়ঙ্কর? মেয়েটা এমন পালিয়ে গেল কেন? এখন আমি কি করি? ভেতরে যাব না দাঁড়াবো? তোর বাবা, ভালো লাগে না।
আমার বিড়বিড়ানের মাঝে একজন পুরুষ একজন মহিলা বেরিয়ে এলো। আমি তাদের দেখে বিনয় হয়ে সালাম দিলাম। মহিলাটি সালাম নিলেন, কিন্তু ভদ্রলোকের মনোভাব বোঝা গেল না, কেমন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ভদ্র মহিলাটি আমাকে বলে, ভেতরে এসো। আমি কিছু বুঝতে পারলাম না, বাদ্যশালের মতো গিয়ে বসে পড়লাম। কিন্তু বসার আগে বাসায় লাগানো ফটো ফ্রেমের মধ্যে গায়ে ইউনিফর্ম সহ ভদ্রলোকের ছবি দেখছি। তোমার নাম কি? ভদ্রলোক গম্ভীর কণ্ঠে আমার ভাবনা ছেদ ঘটালো। হালকা নড়ে চড়ে বসলাম, তারপর নিঃশব্দে বললাম, জি। ভদ্রলোক আবারও ভরাট কণ্ঠে বলে, তোমার নাম? আবরার আউসিফ মেঘ। কি করো তুমি? মাস্টার্সে পড়ছি। কোনো চাকরি বাকরি করো না নাকি? জি না, এমনিতে ফ্রিল্যান্সিং করি। আচ্ছা। এদের কথার মাঝে মহিলা এসে চা বিস্কিট দিয়ে নিজে বসে পড়ল। সুব্রতার সাথে তোমার কিভাবে পরিচয়? ভদ্রলোকের প্রশ্নে আমি ওনার দিকে তাকিয়ে বললাম, হঠাৎ দৃষ্টিতে। আচ্ছা, তোমার মা বাবাকে আমার সাথে দেখা করতে বলো। ভদ্রলোকের এই কথাটা আমি বুঝতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? ভদ্রলোক কিছু বলার আগেই মহিলাটি বলে ওঠে, কেন মানে? বিয়ের কথার জন্য। তোমাকে আমাদের পছন্দ হয়েছে। সুব্রতা যখন তোমার কথা বলেছিল তখন ওর বাবা শুধু শুধু রাগ করেছিল। এখন তো দেখি ছেলে মাশাআল্লাহ। এখন না হয় কাবিন করিয়ে রাখবো, তোমার জব হলে বিয়ের অনুষ্ঠান হবে। মহিলাটার কথা শুনে আমি অবাকের শীর্ষস্থানে বসে গেলাম। আমি এখনো প্রেমে যাইনি, ওনারা বিয়ে বলছেন। তার সে বড় কথা, আমি তো সুব্রতাকে কিছু বলেইনি। ওনারা কি বলে এসব? আমি নিজেকে ধাতস্থ করে বললাম, আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার কথায় ভদ্রলোকটি হঠাৎ রেগে বলে, দেখলে তো, এজন্যই আমি এসব প্রেম ভালোবাসা পছন্দ করি না। মেলামেশার সময় সব ঠিক ছিল, যেই না বাবা মাকে বলবে বিয়ের জন্য বলছি, তখনই আমি কিছু বুঝতে পারছি না। আহা, তুমি উত্তেজিত হচ্ছ কেন? শান্ত হও। ভদ্র মহিলাটি ওনাকে শান্ত করার জন্য বলছেন। ড্রয়িং রুমের কোলাহলের শব্দে ভেতর থেকে পিচ্চি মেয়েটা এবং আরেকটা মেয়ে বেরিয়ে এলো। তোমরা এরকম চেঁচামেচি করছো কেন? বড় মেয়েটা বলে। মেয়েটির কথায় ভদ্রলোকটা মেয়ের দিকে তাকিয়ে বলে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে বিয়ে করবে না, সেটা মনে উনি বুঝতে পারছে না। এই ভালোবাসা নিয়ে তুমি আমার সাথে গলাবাজি করো। মেয়েটা কিছু বুঝতে না পেরে বলল, কি বলছো কি? তুমি আবরারকে কই পেলে? আর আবরারের সাথে কথাই বা বললে কখন? এবার ভদ্র মহিলাটি মুখ খোলেন। কি বলছি মানে কি সুব্রতা? এই তো আবরার, আবরার আউসিফ মেঘ। এক কথা আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এখানে আরেকজন সুব্রত থাকে, তার বিএফ আবরার। সেখানে গোলমাল। হায়রে কপাল, আমার এখন নিজের মাথায় নিজে বাড়ি মারতে ইচ্ছে করছে। আম্মু, আবরার আউসিফ মেঘ না, আবরার শাহরিয়ার। সুব্রতার কথায় ওনারা চমকে উঠলেন। ভদ্রলোক ভুল জায়গায় ইন্টারগেট করে লজ্জিত হলেন। তুমি যে বলছিলে সুব্রতা? আসলে আঙ্কেল, কাল বিকেলে যে সুব্রতা আপনার বাসায় এসেছিল, সেই সুব্রতা। আমার কথায় পিচ্চিটা লাফিয়ে উঠে বলে, ও, তুমি মিসের কাছে এসেছো? শুভা মিস? আমি বুঝতে পারলাম সুব্রত এখানে টিউশনি করায়। মাথা তুলে বললাম, হ্যাঁ সুব্রতা মিস। আমার কথায় সবার মাথায় হাত। এবার সব ভুল বোঝাবুঝি মিটে আমি বেরিয়ে এলাম। ঠিকানা তো পেলামই না, উল্টো লম্বা এক ঝামেলায় পড়ে গেলাম। বেরিয়ে এসে নিজের বাইকে এক লাথি দিলাম, কিন্তু বাইক নড়ল না। নিজে পা ধরে লাফাতে লাগলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর কারো বাসায় এরকম যাবই না। তবে সব কিছুর মাঝে পিচ্চির গাল টানতে পেরে আলাদা শান্তি লাগছে। ভিক্টোরিয়া পার্ক সবসময় মানুষে ভরপুর থাকে। এখানে শিশু থেকে বৃদ্ধ প্রায় সবারই দেখা পাওয়া যায়। বাদাম, আইসক্রিম বিক্রেতার হাট বলা যায়। আর একটু দূরে ভার্সিটি হয়ে ছাত্রছাত্রীদের কোলাহলে আরও মুখরিত হয় রাস্তা। সেই রাস্তারই কোন ঘেঁষে হেঁটে যাচ্ছে সুব্রতা। মোটামুটি 3টে জায়গায় যোগাযোগ করেছে সে। এর মাঝে এক জায়গায় লোকের প্রয়োজন নেই, সেটি বাদ। বাকি 2 জায়গা থেকে জানাবে বলেছে। একটা হলো রেস্টুরেন্ট আর একটা এনজিও। বাকিটা আল্লাহর ইচ্ছে। এসব ভাবতে ভাবতে ম্যাচে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সুব্রতা। আজ তার টিউশনি আছে, কিন্তু যেতে একদম ইচ্ছে করছে না। সিদ্ধান্ত নিল আজ পড়াবে না, শুক্রবার পড়িয়ে দেবে। দুপুর হয়ে এসছে। সুব্রতা পা চালিয়ে ম্যাচে ফিরে গেল। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়িতে সকল সুখ আমার বিশ্বাস। হঠাৎ লাইন দুটো শুনে চমকে উঠল সুব্রতা। পেছনে ফিরে আমাকে নিজের কাছাকাছি আবিষ্কার করে চমকে ওঠে। কিন্তু এখানে আমি কখন এলাম এটাই ভাবছে। সন্ধ্যায় বাসায় 2000 টাকা পাঠানোর জন্য বিকাশের দোকানে গিয়েছিল সুব্রতা। মাসে টিউশনি করে যা পায় তাতে নিজে চলে যায়, কিন্তু মাঝে মাঝে 2-3 মাস এক করলে কিছু টাকা হলে তা বাসায় পাঠায়। টাকা পাঠিয়ে হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে এসে দাঁড়ায় সে। উল্টো দিকে তাকিয়ে রয় ল্যাম্পপোস্টে আর গাড়ির আলোতে জায়গাটা হালকা আলোকিত। কখন এলেন?
আর আপনি এখানেই বা কেন? সুব্রতার প্রশ্নে আমি মুচকেসে বললাম, কোনটার উত্তর আগে দেব? দুটোই। আপনি যখন গভীর ভাবনায় মগ্ন তখন আমি এসেছিলাম। আর খেয়াল করে দেখুন, এখান থেকে একটু গেলে আমাদের হাউজিং। আমার কথায় সুব্রতা সার দিকে তাকালো। আসলেই তো, রাতের অন্ধকারে সে বুঝতেই পারেনি। নিজের বোকা মতে সুব্রতা হালকা হাসলো, আলতোভাবে নিজের মাথায় ঝাঁটি মেরে বলে, বুঝতে পারিনি। ইটস ওকে। মন খারাপ? মেঘ আমার দিকে তাকিয়ে বলল। শুভ্র আকাশের দিকে উদাস চোখে তাকিয়ে বলে, হ্যাঁ, আবার না। মানে কিছু একটা তো হবেই। হেয়ালি করছেন কেন? সুব্রতা কিছু বলল না, শুধু হাসলো। বলতে না চাইলে সমস্যা নেই, কিন্তু মন ভালো করার দায়িত্বটা এখন না হয় দিন। মানে? কিছু তো একটা হবেই। আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন? বলতে পারেন, এখন চলুন। কোথায়? সুব্রতা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, বিশ্বাস করেন তো? নইলে ঝড় বৃষ্টির রাতে আপনার ফ্ল্যাটে থাকতাম। চলুন তবে। তারপর দুজনে বাইকে উঠে পাড়ি জমায় অজানায়। ঢাকা শহর মানে আলাদা সৌন্দর্য। দিনে যারা উপভোগ করতে পারে না, তারা রাতে শহরে বের হয়। রাতের শহরে যে মাধুর্যতা, তা দিনে পাওয়া যায় না। চারদিকে ল্যাম্পপোস্টের আবছা আলো, মাঝে মাঝে দু একটা গাড়ি শাসা করে যাচ্ছে। হালকা বাতাসে আকাশে মিটিমিটি করে চলা তারা, সবটা মিলে আলাদা প্রশান্তি। এর মাঝে হাইওয়ে ধরে বাইক নিয়ে ছুটছি আমি আর সুব্রতা। আমার ঠোঁটে প্রশান্তির হাসি। আমার একান্ত ব্যক্তিগত মানুষটি আমার বৃষ্টিকন্যা যে আমার সাথে আছে। আমি আর চোখে বাইকের লুকিং গ্লাসের দিকে তাকালাম। শুভ্র রঙের সুতোর কাজ করা একটা জামা গায়ে, অন্য সময় হিজাব থাকলেও এখন এমনি ওড়না মাথায় দেওয়া। অগোছালো কিছু চুল ওড়না ভেদ করে হাওয়ায় তালে উড়ছে। একটা হাত আমার কাঁধে। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। এই মেঘ, সাবধানে। হঠাৎ সুব্রতার গলার আওয়াজ শুনে চমকে উঠি। সুব্রতার দিক থেকে দৃষ্টি সরে সামনের দিকে তাকায়, কিন্তু ব্রেক কষার আগেই সামনের অটোর সাথে ধাক্কা খায়। সুব্রতা হালকা চিৎকার করে ওঠে, মেঘ! কিছুক্ষণ পর কোনো আওয়াজ না পেয়ে টিপ টিপ করে চোখ খোলো সুব্রতা। সামনে আমি দাঁত খেলে তাকিয়ে আছি। সেটা দেখে তার মেজাজ সপ্তম আকাশ উঠে গেল। দাঁত কিরমির করে সুব্রতা আমার দিকে তাকালো। সামনের অটো নেই, আমি সামলে নিয়েছি, কারো কোনো ক্ষতি হয়নি। বাইক চালাতে না জানলে বাইক নিয়ে বের হন কেন? গাড়ি দেখলেই দুরুম দুরুম মেরে দিতে ইচ্ছা হয় নাকি? আমি একটু মৃদু হাসলাম। তা সুব্রতার কাছে গা জ্বালানোর হাসি ঠেকলো। সুব্রতার কি হলো কে জানে, দুম করে আমার পেটে একটা কিল বসিয়ে দিল। নিজের কাজে সুব্রতা পুরো আহাম্মক বনে গেল। এ কি করে দিল সে? আমি এবার কি রেড করবো এসবই ভাবছিল। সুব্রতা মুহূর্তে ভয়ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি প্রতিক্রিয়াহীনভাবে সুব্রতার পানে চেয়ে আছি। সুব্রতার ভয় জড়ানো কণ্ঠে বলে, আই এম সরি মেঘ। আমি ফিক করে এসে দিলাম। যেন সুব্রতাকে ভয় পেতে দেখে আমি ভীষণ মজা পেয়েছি। আমার হাসিতে সুব্রতার ভয় হালকা কাটলেও জড়তা কাটেনি। তাই আবারও নিম্ন স্বরে বলে, আসলে আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমার হাত পা একটু দ্রুত চলে। আপনি তখন হাসছিলেন বলে আমার রাগ হয়েছিল, তাই আর কি। ওই ইটস ওকে পেয়েছি, আমি কিছু মাইন্ড করিনি। চাইলে আরও দু একটা দিতে পারো। সুব্রতা বেশ লজ্জা পেল, তাই মাথা নিচু করে রইল। আমি এবার সুব্রতার দিকে হেলমেট এগিয়ে দিয়ে বললাম, এটা প্রোটেকশনের জন্য পরে নাও, নেক্সট টাইম খারাপ কিছু হতে পারে। সুব্রতা হেলমেট না নিয়ে বলে, তার মানে আপনি আবার অন্যমনস্কভাবে বাইক রাইড করবেন? উঠবো না আপনার বাইকে, আপনিও চালাবেন না। আমি এক হাত গালে দিয়ে বললাম, ও মা তাই? তা বাসায় ফিরবো কি করে শুনি? কেন, হেঁটে? তাই? তোমার মাথায় তো বেশ বুদ্ধি শুভ্র। আমরা প্রায় শহরের শেষ মাথায়, এখান থেকে বাসায় হেঁটে যেতে চাচ্ছ? আচ্ছা তাহলে যাও, কিন্তু আমাকে তো কোলে করে নিয়ে যেতে হবে। আমি বাবা হেঁটে যেতে পারবো না। আমি সুব্রতার মাথায় হেলমেট পরাতে পরাতেই বললাম। সুব্রতা ঠিকঠাক করে বসতে বসতে বলে, আপনি এই বুড়ো দামড়া ছেলেকে কোলে নিয়ে অকালে বুড়ি হতে চাই না বাবা। আমি বাইকেই যাব, তবে হ্যাঁ সাবধানে। আচ্ছা তাহলে তুমি গান ধরো, আমি সাবধানে বাইক চালাই। আমি বাইক স্টার্ট দিতে দিতেই বললাম, গান গাইলে গান শুনবেন নাকি বাইক চালাবেন? মিস সুব্রতা, বাইক চালানোর জন্য কানের প্রয়োজন নেই। আছে, কারণ গান দিয়ে আশেপাশে গাড়ির আওয়াজ শুনবেন। ওকে বাবা, তুমি ঠিক, আমি ভুল। এবার একটা গান গাও তো। তোকে একারে দেখালো কি কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে পাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। আমি বাইক এনে সুব্রতার মেসের সামনে থামালাম। অ্যাট লাস্ট আমি সুব্রতা ঠিকানা পেয়ে গেলাম। সুব্রতা বাইক থেকে নেমে হেলমেট খুলে আমার হাতে দিল। আমি সেটা নিয়ে সুব্রতার দিকে তাকিয়ে বললাম, শুভ্র। বলুন। আমি সুব্রতার চোখের দিকে তাকালাম। তুমি আমার সাথে এতক্ষণ ছিলে,
আমার সাথে মেলামেশা করো। তুমি আমাকে কতটুকু চেনো আর এত ফ্রিবা হচ্ছ কেন? আমার এরকম কথার জন্য হয়তো সুব্রতা প্রস্তুত ছিল, তাই মুচকি এসে বলল, কিছু প্রশ্নের উত্তর সেই প্রশ্নেই লুকিয়ে থাকে, খুঁজে বের করে নেন। সুব্রতার উত্তরে আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আসছি, সাবধানে যাবেন। কথাটা বলে সুব্রতা ভিতরে ঢুকে গেল। আমি যেন কি একটা ভেবে হাসলাম। তারপর নিজের মনের সুখে বাসার দিকে রওনা দিলাম। আরে মা, তুমি কখন এলে? নিজের মাকে বাসা থেকে খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলাম। আমার মা নিজের চোখের চশমাটা আলতো করে ঠেলে বলল, আমি তোমাকে অনেকবার কল দিয়েছি, কিন্তু তুমি ধরোনি। মায়ের কথায় আমি নিজের পকেটের ফোন বের করলাম। ফোন সাইলেন্ট ছিল। আসলে সুব্রতকে নিয়ে এত বেশি মগ্ন হয়ে গেছিলাম, আমার খেয়ালই ছিল না। এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। সরি মা, ফোন সাইলেন্ট ছিল। আমার মা আমাকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে। আমি মাকে ছেড়ে বললাম, কিন্তু তুমি হঠাৎ করে? তোর আনা ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। তোর খালামণি কল দিয়ে বলল মোটামুটি সব ফাইনাল, জাস্ট আমরা দেখব, আর আমাদের সাথে তুইও যাবি। কাল বিকেলেই রেডি হয়ে থাকিস। কিন্তু মা, আমি কেন? মেঘ, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। যাবে মানে যাবে। আমি আর কিছু বলতে পারলাম না। আমি কাল সুব্রতার জন্য একটা সারপ্রাইজ ভেবেছিলাম, কিন্তু সেটা সম্ভব নয়। মার কথা ফেলতে পারবো না। আমি মন খারাপ করে রুমে চলে গেলাম। নতুন একটা সকাল নতুন করে বার্তা নিয়ে আসে, কখনো সুখের কখনো দুঃখের। হাসি কান্না নিয়ে আমাদের জীবন। সকাল সকাল সুব্রত ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে রেডি হয়ে নিল। আজ সকাল থেকে মনটা ফুরফুরে লাগছে। হঠাৎ করে মনটা ভালো লাগছে, কারণটা অবশ্য জানা নেই, হয়তো জানাই আছে, বুঝতে পারছে না। সুব্রতার রুমমেট তানিয়া বলে, কি রে, আজকে তোকে একটু বেশি খুশি লাগছে, ঘটনাটা কি? তানিয়া সুব্রতার সিনিয়র, একটা বেসরকারি কোম্পানিতে জব করে। সুব্রতার সাথে মোটামুটি ভালোই সাক্ষাৎ। না আপু, তেমন কিছু না। তানিয়া ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ইস, বলবি না সেটা বল। আচ্ছা যাই হোক, শোন, আজ আমার আসতে দেরি হবে, মিটিং আছে, আমি যাচ্ছি। তুই দরজায় তালা দিয়ে যাস। সুব্রতা জোরেই বলে, আচ্ছা, সাবধানে যেও। তানিয়া হাত নাড়িয়ে বিদায় জানিয়ে চলে যায়। সুব্রতা ভার্সিটির জন্য রেডি হয়ে নেয়। বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই চোখ যায় টবে লাগানো কাঠগোলাপটার দিকে। গাছটা আপাতত টবেই লাগিয়েছে, পরে খোলা জায়গা পেলে সেখানে লাগিয়ে দেবে। সুব্রতা আগ্ধভাবে গাছে হাত বোলায়, তারপর তালা মেরে বাইরে চলে যায়। সুব্রতার বাসাটা ভার্সিটি থেকে একটু দূরে বটে, রিক্সায় যেতে হয়, মাঝে মাঝে হেঁটেও যায়। আজকে তার মন ভালো, তাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। সুব্রতা পা চালে কিছু দূর আসার পরে একটা বাইক তার ঘা ঘেঁষে গেল। সুব্রতা বেশ ভয় পেয়ে গেল, বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিল। নিজেকে তাতস্থ করে পিছনে ফিরে রাগী গলায় বলে, আসুন, কোলে উঠিয়ে দেন বাইকটা। যত সব বাইক চালাতে না জানলে রাস্তায় উঠবেন না। বাইক ছেড়ে সাইকেল চালান, তাও জনজীবন রক্ষা পাবে। বাইকটা একটু সামনে গিয়ে থামলো। সুব্রতা এখনই খেয়ালাম ও মুখ নিয়ে সেদিকে তাকিয়ে আছে। বাইকে থাকা মানুষটি মাথা থেকে হেলমেট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। বাইকে আমাকে দেখে সুব্রতার রাগ তরতর করে বেড়ে গেল। ধূপধাপ পা ফেলে আমার সামনে আসলো। রাগে গজগজ করে আঙ্গুল তাক করে বলল, আপনি আপনি আবার এরকম বাইক চালাচ্ছেন? আপনার বাইকটাকে আমি ভেঙেই গুড়িয়ে দিব। বাইক চালান না প্লেন চালান, পারলে তো মানুষের গায়েই উঠিয়ে দেন। এই আপনাকে গাড়ির লাইসেন্স কে দিয়েছে বলুন তো? আউটো গাড়ির লাইসেন্স আছে তো? আপনাকে ট্রাফিক পুলিশ ধরে না কেন? কি হলো, মুখে কি কল্লা দিয়ে বসে আছেন নাকি? কথা বলছেন না কেন? আমি নিজের গালে হাত দিয়ে বাইকে ভর দিয়ে বসে আছি। সুব্রতার কথা শেষ হলে আমি বাইকে থেকে পানির বোতল এগিয়ে দিই। সুব্রতা এক নিঃশ্বাসে কথা বলে কিছুটা হাঁপাচ্ছে। আমি পানির বোতল এগিয়ে দিলাম। সুব্রতা বুড়ো কুচকে তাকায়। আমি তা দেখে বললাম, অনেকক্ষণ বকলে তো, নিশ্চয় হাঁপিয়ে গেছো, নাও পানি খাও। আপনাকে তো আমি। সুব্রতা আবারও তেরে এগিয়ে যেতে নিলে আমি মাঝখানে পানির বোতল দিয়ে ইশারে যেতে বললাম। সুব্রতা রেগে পানির বোতল নিয়ে ডকডক করে হাফ ছেড়ে খেয়ে নেয়। আমি তা দেখে একটু হাসলাম। সুব্রতা পানি খেয়ে একটু ঠান্ডা হলে আমি এবার বললাম, এবার ঠিক আছো? সুব্রতা মাথা নাড়িয়ে বোঝালো, ঠিক আছে। আমি তা দেখে বললাম, চলো বাইকে ওঠো, ভার্সিটি পৌঁছে দিই। সুব্রতা তা শুনে ছিটকে সরে গিয়ে বলে, না, আমি আপনার ওই প্লেনে উঠবো না। অকালে নিচে জীবন দিতে পারবো না। আমি তা শুনে উচ্চস্বরে একটু আসলাম। আসলে আমি ঠিকভাবেই জ্বালাই, শুধু সুব্রতা থাকলে এরকম করি। একটু আগেও আমাকে দেখে এরকম করেছিল। তার বকা শুনতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, আমি ঠিকভাবে চালাবো, তুমি আসো। কথাটা বলে আমি সুব্রতাকে হেলমেট এগিয়ে দিলাম। তারপর দুজন মিলে রওনা হই। শুভ্র, তোমাকে একটা কথা বলার ছিল। আমি বাইক চালাতে চালাতেই বললাম, ভার্সিটি শেষে তুমি একাই চলে যাও, আমি আসতে পারবো না। খালাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। তো আমাকে বলছেন কেন?
জানিয়ে রাখলাম, ওয়েট যেন না করো। সুব্রতা মুখ বাঁকা করে বলল, ইস, আমি কেন আপনার জন্য ওয়েট করতে যাব শুনি? ওই যে প্রশ্নের মাঝে উত্তর থাকে। আমার কথায় সুব্রতা মুখ টিপে হাসলো। সামনে তাকিয়ে বাইক চালান। তারপর আর কোনো কথা হলো না। দুজনকে অনুভব করে সময়টা কাটাতে লাগলাম। ভার্সিটি শেষে সুব্রতা গেটের সামনে এসে দাঁড়ালো। আমাকে না দেখে খানিকটা ভুরু কুচকালো। পরক্ষণে মনে পড়লো যে আমি আসবো না। সুব্রতার মনটা খারাপ হয়ে গেল। তারপর টিউশনের দিকে অগ্রসর হয়। কিছু দূর যেতেই ফোন বেজে উঠলো। সুব্রতা ব্যাগ থেকে ফোন বের করে। আননোন নাম্বার দিকে ভুরু কুচকে এলো। সুব্রতা ফোন ধরে সালাম দিল। ওপাশের কথা শুনে সুব্রতার মুখে হাসি ফুটে উঠলো। বিনয় হয়ে ধন্যবাদ জানিয়ে কল কাটলো। তারপর মায়ের নাম্বারে ডায়াল করলো। হ্যালো মা। কি রে মা, কোনো বিপদ হলো নাকি এই সময়ে ফোন করছিস? সুব্রতা উচ্ছ্বাসিত হয়ে বলে, মা মা আমার চাকরি হয়ে গেছে মা। তুমি শুনছো? আমি রেডিও স্টেশনে জব পেয়ে গেছি। সুব্রতার মা আনন্দে চোখের জল মুছে বলল, কি বলছিস মা, সত্যি? হ্যাঁ মা, স্টার্টিং স্যালারি 14,000 দিবে, পরে যদি শো ভালোভাবে চলে বাড়াবে বলেছে। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। আমি তোর বাবারে বলে আসছি। আচ্ছা মা, রাখছি। কথাটা বলে সুব্রতা ফোন রেখে দিল। একটু আগে রেডিও স্টেশন থেকে কল এসেছিল। সুব্রতা ওই দিন সেখানে ইন্টারভিউ দিয়েছিল। ইস, এই সময়ে মেঘ নেই, নিশ্চয়ই খুব খুশি হতো। সুব্রতা আপন মনে কথাগুলো বলে টিউশনি করতে চলে গেল। এদিকে খালাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি আমি, কিন্তু আমার সেদিকে কোনো মন নেই। আমি সুব্রতাকে নিয়ে ভাবনায় বিভোর। পাশে আমার মা বসে আছে, এমন ভাবদর্শী যেন আমার জন্য মেয়ে দেখতে এসছে। মেয়ের ছোট বোনের সাথে আমার মায়ের খুব ভাব হয়ে গেছে। ওনার যে মেয়েটাকে পছন্দ হয়েছে সেটার বলার অপেক্ষা রাখছে না। মেয়েটাও কেমন যেন পরপর লজ্জা করে আমার দিকে তাকাচ্ছে। আমি এতে বেশ বিরক্ত। মা, আর কতক্ষণ থাকবে? আমি আমার মায়ের কানে কানে বললাম কথাটা। উফ, বস তো, দেখছিস মেয়েটার সাথে কথা বলছি। তুমি তাহনাম ভাইয়ের বউয়ের সাথে কথা বলছো না, তুমি তোর বোনের সাথেই কথা বলছো। তোর কি সমস্যা? তোমরা থাকো, আমি গেলাম। এই একদম না, বস, সুমাইয়া সাথে কথা বল। কথাটা বলেই আমার মা উঠে তার বোনের কাছে গেল। আজব, আমি কি কথা বলবো? দূর, শুভ্রর নাম্বারটাও নেই, না হলে এখন ওর সাথে কথা বলতাম। কি করছে এটা কি মেয়েটা, কে জানে। ভালো লাগে না। নিজের মনে কথাগুলো বলে আমি পাশে তাকালাম। সুমাইয়া হাঁ হয়ে তাকিয়ে আছে, যেন এক্ষুনি গিলে খাবে। আমি সেটা দেখেই মেয়েকে হাসি দিয়ে উঠে বেরিয়ে এলাম। মায়ের ফোনে যাচ্ছি বলে ছোট্ট একটা মেসেজ লিখে দিয়ে চলে গেলাম। এখন আমার মন ভালোর মেডিসিন শুভ্রতাকে প্রয়োজন। মেঘাচ্ছন্ন আকাশ, চারদিকে বৃষ্টির পূর্বাচল। আকাশ ভেঙে যে কোনো সময় বৃষ্টি পড়বে। অনেকে বৃষ্টিতে আশা হতো, আবার অনেকে খুশি। কেউ বা বৃষ্টিতে ভেজার উল্লাসে মেতে উঠছে। হরেক রকম মানুষের হরেক রকম মনোভাব। এর মাঝেই আমি আমার একান্ত ব্যক্তিগত বৃষ্টিকন্যার কাছে ছুটছি, তাকে এক পলক দেখার জন্য। আমি যে ব্যাকুল হয়ে উঠেছি তা বলার অপেক্ষা রাখে না। রিক্সা চালককে বিরতিহীনভাবে তাড়া দিয়ে চলছি যাওয়ার জন্য। রিক্সা চালক হয়তো বেজা বিরক্ত হচ্ছে, কিন্তু কয়টা টাকার জন্য মুখ ফুটে কিছু বলতেও পারছে না। পথটা আমার কাছে অনেক দীর্ঘ লাগছে। সুব্রতার সাথে দেখার প্রতিটা সময়ে আমার বুকের ভেতর ভীষণ কম্পন অনুভব হয়, উত্তেজনা হয় খুব। কিন্তু অপরদিকে মেয়েটা কি তা বুঝে? কে জানে, হয়তো বুঝে অবুঝের মতো থাকে। তাও যে মেয়েটাকে আমার চাই। অবশেষে আমার প্রতীক্ষার পরিসমাপ্তি হলো। চলে এলাম বৃষ্টিকন্যার ধারে। চট জলদি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার হাতে 100 টাকা নোট দিয়ে বললাম, পুরোটাই রাখেন। কথাটা বলেই বিলম্ব করলাম না, ছুটে সামনের দিকে এগিয়ে গেলাম। রিক্সা চালক হাতের টাকার দিকে তাকিয়ে হাসে, হয়তো আজ বাসে একটু বেশি কিছু নিয়ে যেতে পারবে। ছুটে গেল আপন রাত। অন্যদিকে মেসে থাকা সিটে হেলান দিয়ে কবিতা আবৃত্তি করছিল সুব্রতা। সারাদিন ইংরেজি, ইতিহাস, শেক্সপিয়ার পড়তে পড়তেই ক্লান্ত সে। তাই আজ নিজের সাবজেক্টের বাইরে গিয়ে কিছু করার কথা মাথায় আসছে। তাছাড়া বাইরে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। সুব্রতার কাছে কবিতা আবৃত্তি করাটাই শ্রেয় মনে হচ্ছে, কিন্তু তার কাছে ব্যাগরা দেওয়ার জন্য আমি হাজির। সুব্রতাদের ম্যাচটা ঠিক আর 5টা ম্যাচের মতো না। বাসার সাথে অ্যাডজাস্ট করা রুম, 3 জন মিলেই থাকে। দরজার ওপাশে ঠকঠক আওয়াজ আসছে। সুব্রতা ছাড়া আপাতত কেউ নেই। তানিয়া বাইরে, সাথে অন্য মেয়েটিও বাইরে। সুব্রতা এদের মধ্যে কেউ ভেবে দরজা দিকে এগিয়ে গেল। দরজা খুলে আবারও নিজের জায়গায় বসে পড়ল। দরজার দিকে তাকালো না যে কে এসেছে। ওইদিকে আমি সুব্রতার কাণ্ড দেখে বরকে গেলাম। মেয়েটা একটিবারও চাইলেও না। এখন যদি আমি না হয় অন্য কেউ বা চোর ডাকাত হতো, তাহলে কি করতো? আমি মনে মনে সুব্রতাকে ভয় দেখানোর ফোন দিয়ে আটলাম। পা টিপে টিপে সুব্রতার পাশে এগিয়ে গেলাম। সুব্রতা কবিতাতে মনোনিবেশ করছি। আমি জোরে একটা চিৎকার দিলাম। সুব্রতা ভয়ে হাত থেকে তার বইটা ছিটকে পড়ে গেল। পেছন ফিরে তাকিয়ে দেখেছে আমি দাঁড়িয়ে আছি। ভয় কেটেই মুখে অবাক স্থান নিল।
আমি মুচকি এসে দাঁড়িয়ে পড়লাম। সুব্রত মনে মনে ভাবছে আমি নিশ্চয় আবার হ্যালুসিনেশন করছি। আমার মাথা গেছে। উঠতে বসতেই ওই তারকাটা বদলোককে দেখি। সুব্রতার কথা আমি বড় কুচকে তাকালাম। এই মেয়ে আমাকে কল্পনা করছে, অথচ আমি সশরীরে দাঁড়িয়ে আছি। আমি সুব্রতার হাতে একটা জোরে চিমটি কেটে বললাম, এই যে মিস, আমি কল্পনায় না, বাস্তবে আপনার সামনে। আর আমি বদলোক। তার চেয়ে বড় কথা, তুমি আমায় কল্পনা করো কেন? সামথিং স্পেশাল? নাথিং স্পেশাল। হু, আর আপনি এইরকম দাঁত কেলিয়ে কি প্রমাণ করতে চান? আপনি দাঁত ব্রাশ করেন, আমরা করি না? সুব্রতার কথায় আমার মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। এই মেয়েটা সবসময় মুখের উপর কথা বলে দেয়, যার জন্য আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। আমি মনে মনে ডিসাইড করে নিয়েছি আমি আর দাঁত কেলিয়ে হাসবো না, কোনোদিনও না। দৃষ্টিকোণা যদি বলে আমার দাঁত দেখতে ইচ্ছে করছে, তাও হাসবো না। সুব্রতার এতক্ষণ টনক নেড়ে উঠল যে আমি তার রুমে আছি। বাই এনি চান্স বাড়ির লোক অন্য কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। সুব্রতা আমাকে তাড়া দিয়ে বলে, এই বেরোন, আপনি এক্ষুনি বেরোন, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। গিয়ে রাস্তার মোড়ে দাঁড়ান, যান। আমারও মনে হলো এভাবে একটা মেয়ের বাসায় দাঁড়িয়ে থাকা উচিত নয়। আমি কাল বিলম্ব না করে বেরিয়ে গেলাম। সুব্রতা পিছু পিছু বাসায় তালা দিয়ে বেরিয়ে আসলো। আপনি তো আলাদিনের জিনের থেকেও ফাস্ট, যখন তখন যেখানে সেখানে উদয় হন। আমি সুব্রতা রাস্তা দিয়ে হাঁটছিলাম, এমন সময় সুব্রতার কথাটি বলল, রনে বনে জলে জঙ্গলে যেখানে আমার দেখা চাইবে, তোমার ওই আলাদিনের জিনের মতোই পৌঁছে যাব। আমার কথায় সুব্রতা জোরে জোরে এসে দিল। আমার এখন দাঁত কেলাতে ইচ্ছে করছে, কিন্তু আমি কেলাবো না। তো আমি তো একটু আগে চাইনি, আপনি উদয় হলেন কেন? সুব্রতার কথায় আমার পা থেমে গেল। আমাকে দাঁড়াতে দেখে সুব্রতাও দাঁড়িয়ে গেল। আমি সুব্রতার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি চেয়েছি তাই। আমার চোখের ভাষা সুব্রতার কাছে স্পষ্ট, কিন্তু আপাতত তা প্রশ্রয় দিতে চাইছে না। কথা ঘোরানোর জন্য বলল, মেয়ে দেখা শেষ? আমি চলে এসেছি। ওরা এখন ওদের বাসায়। দুজন আবার হাঁটতে শুরু করলাম। ও আচ্ছা, বাসায় কে কে আছে আপনার? আম্মু, আব্বু আর ছোট বোন মেঘলা। ও এবার ক্লাস 10-এ পড়ে। আব্বু রিটায়ার্ড আর্মি অফিসার। আমাদের মেন বাসা চট্টগ্রাম। আব্বুর পোস্টিংয়ের জন্য ঢাকায় থাকা পড়েছিল। বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। এভাবে তো পড়া হয় না, তাই আমি অনার্স থেকে ঢাকায় একাই থাকি। আব্বু রিটায়ার্ডের পর ওরা চট্টগ্রামে শিফট হয়ে যায়, এই আর কি। সুব্রত এতক্ষণ মন দিয়ে আমার কথা শুনছিল, তারপর বলল, মিস করেন না ওদের? করি তো। জানেন, আমিও আমার বাবা মা ভাইকে অনেক মিস করি, কিন্তু আমি চাইলেও ওদের দেখতে যেতে পারি না, পারবো না। সুব্রতা খানিকটা আবেগী হয়ে কথাটা বলে, তোমার ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো স্টেপ নাও না কেন? আসলে গ্রামের কেউ চেয়ারম্যানের সাথে ঝামেলায় জড়াতে রাজি না, ওদের অনেক ক্ষমতা। আমি বুঝলাম সুব্রতার মন খারাপ হচ্ছে, তাই কথা ঘোরানোর জন্য বললাম, এই দেখো আকাশ কিরকম অন্ধকার হয়ে আসছে, যখন তখন বৃষ্টি নামবে, চলো তোমায় বাসায় ফিরিয়ে দিয়ে আসি। না, আসুক, আমার ভালো লাগছে, বৃষ্টিতে ভিজবো আজ। সুব্রতা আমার কথায় পাত্তাই দিল না। কিছু দূর থেকে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আকাশ জুড়ে তুমুল বর্ষণ চলছে। মেঘের বৃষ্টিকণার বৃষ্টিতে ভেজার আবদার হয়তো আকাশ মেনে নিয়েছে, নিজের সর্বত্র ঢেলে দিচ্ছে। খোলা মাঠে এক প্রান্তে গাছের নিচে দাঁড়িয়ে আছে আমি, আর একটু দূরে বৃষ্টির তালে তাল মেলাচ্ছে আমার মনোহরণী, আমার বৃষ্টিকন্যা। আমি কি করে তার আবদার ফেলি? বৃষ্টিতে ভিজলে এবং সমস্যা হয় যেন আজ আমি বৃষ্টিতে ভিজবো, প্রচুর ভিজবো। শুভ্র, অনেক ভিজেছ, ঠান্ডা লাগবে, চলো। আমি খানিকটা চিল্লেই বললাম। সুব্রতার কান অব্দি সে কথা যাই না। আমার হঠাৎ প্রথম দিনের কথা মনে পড়ল। এইভাবে ভিজেছিল সুব্রতা, কিন্তু সেদিন অসহায়ত্ব ছিল, আর আজ উল্লাসে। আমি প্রথম দিনের কথাগুলো চোখ বন্ধ করে ভাবতে শুরু করলাম। হঠাৎ কারো শীতল স্পর্শে ধ্যান ভাঙে। চোখ খুলে দেখি সুব্রতা হাত ধরে রেখেছে। আমি একবার হাতের দিকে, আবার সুব্রতার মুখের দিকে তাকাই। এই প্রথম সুব্রতা স্বেচ্ছায় আমার হাত ধরেছে, বাইকে কাঁধে হাত দিয়েছিল। আমি সুব্রতা দেওয়া দ্বিতীয় স্পর্শটা ফিল করতে চাইছি। প্লিজ বৃষ্টি থেমে যাও, স্পর্শ লেগে থাকুক। কিন্তু বৃষ্টি কি শোনার পাত্র? আমার মনের কথা সে শুনবে না ভেবে পণ করেছে। সুব্রতা আমার এক হাত টেনে বলে, আসুন মেঘ, একসাথে ভিজি। আমি সুব্রতার মুখের দিকে তাকিয়ে আছি। বৃষ্টিতে চুলগুলো লেপটে আছে, মুখটা খানিক উজ্জ্বল লাগছে, চোখ লাল হয়ে আছে। সেদিনের মতো লাগছে, কিন্তু সেদিন শ্বাস ছিল, আজ একেবারে শ্বাসবিহীন। সুব্রতা টেনে নিয়ে আবারও ভিজতে লাগলো, আর আমার দৃষ্টি সুব্রতার মুখের চঞ্চলা হাসিতে নিবদ্ধ। মানুষ প্রেমে পড়লে কতই কিছু না করে, নিজের সবচেয়ে অপছন্দের জিনিসটাও পছন্দের খাতায় নাম দেয়। যেমনটা আমার ক্ষেত্রে, আমি বৃষ্টি পছন্দ না করলেও আমার বৃষ্টিকণার আবদারে আমি বৃষ্টিতে ভিজছি। মানুষ বলে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। হাউ ইজ দিস পসিবল? আমারটা দেখো, ভিজলাম দুজনে আর ঠান্ডা লাগলো আমার। আমি হাসি দিতে দিতে বিড়বিড়ে কথাগুলো বলছি,
আর নাক মুছছি। তখন প্রেমের ঠেলা বৃষ্টিতে ভিজলেও এখন হাতে নাতে ফল পাচ্ছি। কোনো মতে সুব্রতাকে বাসায় দিয়ে চেঞ্জ করে কম্বলের নিচে ঢুকলাম। এখনও বের হওয়ার নামই নিচ্ছি না। একটু পর হাসি দিচ্ছি আর বিড়বিড় করছি। এতে বেজায় বিরক্ত হচ্ছে মা। এই ছেলে নির্ঘাত পাগল হয়ে গেছে। মা এদিকে বলছে, তখন দুম করে সোমাদের বাসা থেকে চলে এসেছি। মেয়েটা কী ভাবলো কে জানে, কোনো আক্কেল জ্ঞান নেই ছেলেটার। এলো তো বৃষ্টিতে ভিজে এলো, এইসবই বলছিল। চুলায় চায়ের পানি বসে নিজে নিজে এইসব বলা বলি করছিল। ওনার সময়কে নিজের পুত্রবধূ হিসেবে খুব পছন্দ হয়েছে। একরকম হিন্দসদের পরিবারকে নিয়ে এসছে। এখন আহনাবের বিয়ের পর আমার বিয়ে সারারও পরিকল্পনা আছে। আমি ব্রাইট স্টুডেন্ট, চাকরি পেয়ে যাব, টুকটাক টাকা রোজগার করি, নিজের খরচ আমি নিজেই চালাই। চট্টগ্রামাতে নিজস্ব 3টে দোকান আছে, অবস্থা তাদের থেকেও ভালো। নিজে নিজে ভাবছে আর চা বানাচ্ছে আমার মা, কিন্তু এইসবের কিছুই আমি ক্ষুণাক্ষরেও টের পাইনি এখনও। অন্যদিকে মাত্র ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে খাটে বসলো সুব্রতা। আজকের বিকেলটা তার স্মরণীয় হয়ে থাকবে। আমার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে আর মুচকে মুচকে হাসছে। পরক্ষণে নিজের জবের ব্যাপারটা মাথায় আসতেই জিভে কামড় দিল। নিজের মাথায় গাঁটটা মেরে বলে, ইস রে, ওনাকে তো জানানোই হয়নি, কালকেই তো 1 তারিখ আমার জয়েনিং। সুব্রতা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল, কয়েকবার চেক করলো, না আমার কোনো কল বা মেসেজ নেই। ভাবলো লোকটা যাওয়ার সময় নাম্বার নিয়ে গেল, অথচ একবারও ফোন করলো না। সুব্রতার মনে মনে ভীষণ অভিমান জমে গেল। ফোনটা রেখে উপরে শুয়ে পড়ল। চোখ দুটো সিক্ত হয়ে উঠল। তবে কি সে আমার চোখের ভাষা ভুল পড়ল? এভাবে একরাশ দুশ্চিন্তা দেখা গেল। ভাবলো লোকটা ঠিক আছে তো। সুব্রতা ছটফট করে উঠে বসলো, চোখগুলো ভালোভাবে মুছে ফোনটা হাতে নিল, ডায়াল করলো আমার নাম্বারে। একবার দুবার রিং হয়ে গেল, কিন্তু ফোন ধরলাম না। সুব্রতা জানে দুবারের বেশি রিং হওয়ার পর কেউ কল না ধরলে কল আর দিতে নেই, কিন্তু তাও তার টেনশন হচ্ছে বলে আবারও দিল। কম্বল মুড়ি দিয়ে খাটে শুয়েছিলাম আমি। একটু আগে মা আদা দিয়ে চা, মেডিসিন সব দিয়ে গেছে, এখন মোটামুটি ভালোই লাগছে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠলে হাত বাড়িয়ে ফোন নিলাম। এর আগেও দুবার এসেছিল, ইচ্ছে করেনি ধরতে, কারণ আমার চোখে মুখে ঘুমের রেশ। স্ক্রিনে না তাকিয়েই কল পিক করে কানে ধরলাম। আসসালামু আলাইকুম। আমার কণ্ঠ শুনে সুব্রতা সারা শরীরে শিহরণ বয়ে গেল। বুকের ভেতরটা কেমন টিপটিপ করছে, গলা শুকিয়ে আসছে। এখন পানি প্রয়োজন, কিন্তু হাতের কাছে পানিও নেই। সুব্রতা কয়েকটা শুকনো ঢোক গেল, তাও সালামের উত্তর নিল। বলুন তো। আমার প্রশ্নে সুব্রতা মিনমিন স্বরে বলে, আমি সুব্রতার গলা চিনে বললাম, ও শুভ্র, তুমি আবার স্বপ্নে আমাকে ফোন করো? আরে স্বপ্ন, শুধু বাস্তবে কিছু সম্ভব হলো না। জানো শুভ্র, তোমায় আমি অনেক ভালোবাসি। ওই প্রথম দিনে তোমার টকটকে লাল দুটো চোখে আমি আটকে গেছি। সেখানে আমার সর্বনাশ লেখা ছিল। জানলে আরও আগে তোমাকে খুঁজে বের করতাম। তোমার প্রথমবারের ছোঁয়া আজও আমার শরীরে লেগে আছে। তোমাকে দেখলে আমার আজও প্রথম দিনের মতো অনুভব হয়, শরীরে কম্পন সৃষ্টি হয়। কেন বলতে পারো? জানো তুমি, কারণ আমি তোমাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি শুভ্র। আমি ঘুমের করে স্বপ্ন ভেবে নিজের মনে জমে থাকা সব কথা বলে দিচ্ছি, কিন্তু শুভ্রতা সে কি শুনতে পাচ্ছে? না, সে কিছুই শুনছে না, কারণ আমার প্রথম কথা ও শুভ্র ওই সময় লাইনটা কেটে গেছে। ফোনের ব্যালেন্স চেক করা ছাড়াই আমাকে কল দিয়েছিল। শুভ্রতা এখন হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এই সময় বাইরে যাওয়া ঠিক হবে না, একে তো বৃষ্টি, তারপর আবার 11টার বেশি বেজে গেছে। ফোঁস করে শ্বাস ছাড়লো শুভ্রতা। হালকা শীত করছে দেখে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। আমি ঘুমিয়ে বিড়বিড় করে নিজের ভালোবাসা প্রকাশ করছি। হ্যালো নিসেনারস, কেমন আছেন সবাই? আমি আপনাদের নিউ চকি আর যে সুব্রতা চলে এসেছি একটা নতুন শো নিয়ে, ভালোবাসার গল্প কথা। আপনারা এখানে কল করতে পারেন, মেসেজ করতে পারেন, বলতে পারেন আপনাদের মনের জমে থাকা ভালোবাসার মানুষের প্রতি জমে থাকা অবাক্ত কথাগুলো, অথবা নিজের ভালোবাসার গল্প। তাই দেরি না করে চটফট কল দিয়ে ফেলুন। ততক্ষণে এনজয় দ্য মিউজিক। কথাগুলো বলে একটা গান চালিয়ে দিল সুব্রতা, তারপর চেয়ারে গায়ে এলে দিল। ভয় এখনও হাত পা কাঁপছে। এভাবে কথা বলা যায় নাকি? যদি কোনো ভুল হয়ে যেত? কাছের গ্লাসের ওপাশে তাকালো। অফিসের সবাই দাঁড়িয়ে আছে। সুব্রতাকে অভিনন্দন জানাচ্ছে ইশারায়। সুব্রতা মুচকে হাসলো, তারপর আবারও শুরু করলো শোটা সকাল 7:30 থেকে 8:30 অবধি। সুব্রতা শো শেষ করে বাইরে আসতে অনেকে কংগ্রেস জানালো। সুব্রতা থ্যাঙ্কস জানিয়ে বসের কেবিনে গেল। কংগ্রাচুলেশন সুব্রতা, প্রথম দিনেই অনেক সাড়া পাওয়া গেছে। যদি সেটা ভালো রেসপন্স করে তবে তোমার স্যালারিও বাড়ানো হবে। ভালোভাবে মন দিয়ে করো, বেস্ট অফ লাক। বসের কথা সুব্রতা মুচকে এসে থ্যাঙ্কস বলে বাইরে চলে আসে। এদিকে রাস্তার পাশে বাইকে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিলাম। সুব্রতা বের হওয়ার আগেই মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছিল সব।
কিন্তু আসতে পারিনি। এতে সুব্রতার মন খারাপ না হলেও আমার বেশ খারাপ লাগছে। সুব্রতা আমাকে দেখে এগিয়ে যায়। আমি সোজা দাঁড়িয়ে ফোন পকেটে পরে নেই। আজ দুজনেই সাদা কাপড় পরেছি। সুব্রতার সাদা আর গোলাপি কম্বিনেশনের জামা, সাথে হিজাব, আর আমি সাদা টি শার্টের উপর আকাশি কালারের শার্ট, কালো প্যান্ট। সুব্রতা এগিয়ে গিয়ে এক গাল হাসি দিয়ে বলল, মেঘ মেঘ আমি পেরেছি, আমার শোটা বেশ ভালো হয়েছে। সুব্রতা হাসলে চোখ দুটো হেসে ওঠে। আমি সেদিকে তাকিয়ে বললাম, কনগ্রাচুলেশন শুভ্র, দেখবে আরো ভালো হবে। এখন চলো, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে, ওঠো। তারপর দুজন মিলে রওনা দিলাম। বাইক থেমে দুজনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুব্রতা বলে, মেঘ আপনি আমায় হঠাৎ এই নিরিবিলি রাস্তায় আনলেন যে? আমি পকেটে হাত ডুবিয়ে বললাম, তোমাকে বেঁধে পাচার করে দেব। আমার কথায় সুব্রতা এসে বলে, আচ্ছা দিয়েন, যা পাবেন তার হাফ আমার। সুব্রতার কথায় আমি হেসে মাথা তুলিয়ে বললাম, আচ্ছা। কিছু দূর যেতে সুব্রতা দেখে খালি একটা জায়গা, কিন্তু সেখানে অনেকগুলো ফুলের চারা। সুব্রতা আমার দিকে তাকালে আমি বললাম, এখানে মোট 30টা গাছের চারা আছে, সবগুলো তোমার। আর এখন তুমি আর আমি মিলে ওই যে খালি জায়গাগুলো দেখছো ওখানে লাগাবো। এটাই তোমার অ্যাসাইনমেন্টের সেলিব্রেশন। আমার কথায় সুব্রতা লাফিয়ে উঠল আর উচ্ছ্বাসিত হয়ে আমার বাহু ধরে বলে, সত্যি মেঘ? এই সবগুলো চারা আমরা লাগাবো? সুব্রতার খুশিতে আমি নিজেও খুশি। মাথা তুলে সুব্রতার হাত ধরে বললাম, সত্যি শুভ্র, তোমার খুশির জন্য আমি সব করতে পারি। চলো যাওয়া যাক। সুব্রতা আগে এগিয়ে গেল, আমি মুচকি এসে পিছু পিছু গেলাম। তারপর দুজন মিলে সম্পূর্ণ জায়গাটা ফুলের গাছ লাগালাম। মাঝে হাঁটার জন্য ছোট্ট রাস্তা, সুব্রতার উচ্ছ্বাসিত মুখ আর আমার তৃপ্তিকর মুখচ্ছবি। মাঝ রাস্তায় একটা মেয়েকে বিয়ের বেনারসি গায়ে ভিজতে দেখে খুব অবাক হলাম। নিজের রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা মেয়ে লাল টুকটুকে বেনারসি পরে ঝুমঝুম বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি মনে মনে বললাম, কি দিনকাল আসলো রে বাবা, মেয়েরা বুঝি এবার ছাদ ছেড়ে রাস্তার মাঝখানে বৃষ্টিতে ভিজে, তাও আবার বেনারসি গায়ে দিয়ে। এটা কি নতুন কোনো ট্রেন্ড নাকি? নিজের মনে মনে কথাগুলো আউড়িয়ে ফোনে আবার ডুব দিলাম। বেশ কিছুক্ষণ পর বৃষ্টির বেগ এখনও খুব একটা কমেনি। আমি আবারও বাইরে তাকিয়ে দেখি মেয়েটা এখনও ঠায় দাঁড়িয়ে আছে। বিষয়টা আমাকে বেশ ভাবিয়েই তুলল। জানালা থেকে উচ্চস্বরে ডাক দিলাম, এই যে শুনছেন? কিন্তু আওয়াজটা মেয়েটা অবধি পৌঁছলো না। আমি আবারও ডাক দিলাম, এই যে শুনছেন? কিন্তু ফলাফল শূন্য। আমি আবার বিছানা ছেড়ে একটা ছাতা নিয়ে নিচে নেমে পড়লাম। মেয়েটার কাছাকাছি এসে নম্র স্বরে বললাম, এই যে শুনছেন? আমার কথায় উল্টো দিকে ফিরে থাকা রমণী পিছনে তাকালো। মাথায় থাকা পাতলা ওড়নার ভেতর দিয়ে চুলগুলো লেপটে আছে, শ্বাস খানিকটা এলোমেলো। আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বারবার একটু জোরে জোরে শ্বাস নিলাম। কিছু বলবেন? মেয়েটার মিষ্টি কণ্ঠস্বর আমাকে আরও একটা নাড়িয়ে দিল। আমি নিজেকে সামলে নিয়ে, আসলে আমি অনেকক্ষণ আগ থেকে আপনাকে বেচতে দেখছি। তো আসলে আপনার গায়ে বিয়ের বেনারসি থাকায় আমার একটু কৌতূহল জন্মে আর কি। আর আপনার মাঝরাতে বৃষ্টিতে ভেজার কোনো উল্লাস দেখছি না, কোনো সমস্যা? আমার প্রশ্নের সামনে থাকা মেয়েটি খানিকটা নরম হলো আর বলল, আসলে আমার ব্যাগ ফোন চুরি হয়ে গিয়েছে, আর এই বৃষ্টিতে কোনো গাড়িও পাচ্ছি না যে বাসায় যাব। হাঁটতে হাঁটতে এই হাউজিং অবধি এসেছি। আমার মাথায় অনেক প্রশ্ন আসলেও আপাতত তা পাত্তা দিলাম না। তারপর বললাম, বৃষ্টি থামবার লক্ষণ দেখছে না, আপনি অনেক ভিজে গিয়েছেন। আপনি বরং আমার সাথে আমার ফ্ল্যাটে আসুন, বৃষ্টি থামলে একটা ব্যবস্থা করা যাবে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকলে বিপদ হতে পারে। আপনার সাথে গেলে যে কোনো বিপদ হবে না তার কি গ্যারান্টি আছে? আপনি অনেক স্ট্রিট ফরওয়ার্ড, বাট বাইরে দাঁড়িয়ে থাকাচ্ছে আমাকে বিশ্বাস করা উচিত নয় কি? বাইরের সিচুয়েশন কি খুব ভালো? আমার যুক্তিতে মেয়েটি হার মানল। চলুন বলে আমি আগে আগে আসলাম, আর মেয়েটা আমার পিছন পিছন আসলো। আমার এখানে তো মেয়েদের কোনো জামা নেই, চেঞ্জ করবেন কিভাবে? তার চেয়ে বরং আপনি আমার একটা জামা পরে নিন। আমার কথায় মেয়েটি সায় জানালো, এটা ছাড়া আর তো কোনো রাস্তা নেই। এমনি তার ভীষণ শীত করছে। চেঞ্জ করে বেরিয়ে আসতেই আমি 2 কাপ কফি নিয়ে হাজির হলাম। মেয়েটার দিকে 1 কাপ এগিয়ে দিয়ে আরেক কাপ নিজে নিলাম। আপনার নামটা জানতে পারি? নাওয়িদ জান্নাত শুভ্রতা। আমি শুভ্রতার নামটা কয়েকবার মনে মনে আওড়ে বললাম। শুভ্রতা থেকে শুভ্র, বেশ ভালোই। আপনার নাম? শুভ্রতার কথায় আমার ধ্যান ভাঙল। আবরার আউসিফ মেঘ। আপনি কি এখানে একাই থাকেন?
হ্যাঁ, আমি একাই। আমার পরিবার চট্টগ্রামে থাকে। আমি পড়ার সূত্রে এখানে থাকি আর কি। ও আচ্ছা। আপনার বাসা কোথায়? আমার বাসা গ্রামে, পড়ার জন্য ঢাকায় থাকা হয়। আচ্ছা। দুজনের মাঝে আর কোনো কথা হলো না। আমি সুব্রতাকে স্পেস দেওয়ার জন্য পাশের রুমে চলে যাই। আমার বাসাটা 2 রুমের সাথে রান্নাঘর আর ওয়াশরুম। রাত হয়ে আসছে দেখে আমি রান্না করে গেলাম। একজন বউ এসে রান্না করে দিয়েছে, কিন্তু সেটা তো একজনের, তাই আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেই। রুমে গিয়ে দেখলাম সুব্রতা ঘুমিয়ে আছে। আমি আর ডিস্টার্ব করলাম না। সুব্রতা খেতে খেতে বলে, আপনাকে বিরক্ত করার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি মেঘ। ইটস ওকে, বাট আমি একটা প্রশ্ন করতে পারি? আমি জানি আপনি কি প্রশ্ন করবেন। মানে? আপনি এটাই তো করবেন, আমি বেনারসি গায়ে এখানে কি করছি? সুব্রতার কথায় আমি চুপ হয়ে যাই। মনে মনে আমার কৌতূহলের শেষ নেই, কিন্তু এইভাবে মেয়েটা ধরে ফেললো ভাবতেও লজ্জা লাগছে। আমার ভাবনার মাঝে সুব্রতা বলে ওঠে, আমার সেমিস্টার এক্সামের পর কয়েকদিনের ছুটি পাই, তাই গ্রামে গিয়েছিলাম। কিন্তু আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের ছেলের নজর আমার উপর পড়ে। জোর করে বিয়ে করতে চাই, তাই বিয়ের আসর থেকে আম্মু আর আব্বু আমাকে পালিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়। কিন্তু বাস স্টেশন থেকে নেমে কিছু দূর আসার পর আমার ব্যাগ ফোন ছিনতাই হয়ে যায়, যার কারণে নিজের ম্যাচে ফিরতে পারিনি। মাঝ রাস্তায় আটকে যাই। সুব্রতার কথায় আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। কিছু না বলে দুজনে খেয়ে নেই, তারপর আলাদা রুমে ঘুমিয়ে পড়ি। এবারে জুলাই মাসে হুটহাট করে বৃষ্টি চলে আসে, কিন্তু ঢাকা শহরের বৃষ্টি আনন্দ উল্লাস নিয়ে আসে না। ড্রেনে পানি জমা, রাস্তা ডুবে যাওয়া নিয়ে আসে, যেটাতে আমি বেশ বিরক্ত। আজ প্রায় সপ্তাহখানিক হলো সুব্রতা চলে গেছে। ওই দিন সকালেই সুব্রতা আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফিরে যায়, আর আমি এক বুক হতাশা নিয়ে সেদিকে তাকিয়ে থাকি। আমার যে সুব্রতাকে ভালো লেগেছে এটা আমি পুরোপুরি শিওর। আপাতত আমি রিক্সা করে ভার্সিটি যাচ্ছি, কিন্তু পথিমধ্যে বৃষ্টি এসে আবারও সুব্রতাকে মনে করে দিল। এরকম বৃষ্টির মাঝেই তো তার সন্ধান আমি পেয়েছিলাম। আমি উদাস চোখে বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। বিড়বিড়িয়ে বললাম, হঠাৎ বৃষ্টিতে এসেছিলে তুমি আমার জীবনে, আবার একটা হঠাৎ বৃষ্টিতে হারিয়ে গেছো। সাথে নিয়ে গেছো আমার শান্তি, দিয়ে গেছো শুধু অপেক্ষা। কবে পাবো দেখা? বৃষ্টি বিলাসিনী, কবে হবে আমার প্রতীক্ষার অবসান? সেকেন্ড ইয়ারে ক্লাসের পাশ দিয়ে যাওয়ার সময় একটা গান শুনে দাঁড়িয়ে যাই। চেনা পরিচিত কারো গলার আওয়াজ মনে হচ্ছে। আমি জানালা দিয়ে হালকা তাকাতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। টানা 1 সপ্তাহ পর আমার কাঙ্ক্ষিত মানুষের দেখাবে, মনের ভেতর খুশির জোয়ার বয়ে যায়। আমি যেহেতু মাস্টার্সে পড়ি, তাই আমাদের আলাদা বিল্ডিং। এইখানে আসা পড়ে না আমার। আজ একটা প্রয়োজনে এসেছি, কিন্তু এসে যে সুব্রতাকে পাবো সেটা জানলে আরও আগে চলে আসতাম। কিন্তু এখন কথা কীভাবে বলবো সেটাই ভাবতে লাগলাম। সুব্রতা তার বন্ধুদের সাথে বসে হালকা গান গাইছে, যা শুনে আমি দাঁড়িয়ে যাই। আমি দাঁত দিয়ে নিজের নখ কাটতে কাটতে ভাবতে লাগলাম। সুব্রতাকে হঠাৎ করে বেরিয়ে আসতে দেখে আমি দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে যেতে ধরি, কিন্তু আমি সফল হওয়ার আগেই ঘটে গেল অঘটন। মেঘাচ্ছন্ন আকাশে মাঝামাঝি গুমুর গুমুর আওয়াজ হচ্ছে, হয়তো বৃষ্টি আসবে। প্রকৃতি খুব শান্ত হয়ে আছে, মাঝে মাঝে হালকা বাতাস বইছে। পরিবেশটা মোটামুটি খুবই সুন্দর, কিন্তু আপাতত কেউই মনোমুগ্ধকর প্রকৃতিতে মনোবেশ করতে চাচ্ছে না, কারণ তাদের সামনে করিডোরের ফ্লোরে লুটোপুটি খাচ্ছে মেঘ নামক এই মানবটি, মানে আমি নিজেই। আমাকে ঘিরেই সবাই দাঁড়িয়ে আছে। ভাবনাখানা এমন যেন আমি অন্য গ্রহের প্রাণী, কারণ এত বড় একটা ছেলে হাঁটতে গিয়ে ফ্লোরে কীভাবে পড়ে যায় সেটাই সবাই ভাবছে। এই, আপনি নিচে পড়লেন কি করে? সুব্রতার কথায় সবার ভাবনার ছেদ ঘটে। উৎসুক দৃষ্টিতে সবাই আমার দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে। 2-1জনের ঠোঁট চেপে হাসছে, কারণ সিনিয়র ভাইয়ের সামনে এভাবে হাসা ঠিক হবে না। আমি নিজের কাজের জন্য বেজায় লজ্জিত। মুখটা পুরো টকটকে লাল হয়ে গেছে। অন্য কারোর সামনে মানা গেলেও আমার বৃষ্টিকন্যার সামনে একদমই মানা যাচ্ছে না, কিছুতেই না। মনের ভিতরে তীব্র প্রতিবাদের ধ্বনি বাজছে, কিন্তু কিছু করার নেই। যা কাণ্ড করার করেই ফেলেছি। আমি সুব্রতাকে বেরিয়ে আসতে দেখেই তাড়াতাড়ি সরে যেতে নিলে খেলনা করে পড়ে যাই, কিন্তু কিভাবে সেটা এখন আমার কাছে স্পষ্ট নয়। খানিকটা রাগ লাগছে, এরকম ব্যাগ গেলে কীভাবে হলো? সুব্রতার সামনে শুরুতেই আমার ইমেজের 12টা বেজে গেল। মনে মনে আমার আফসোসের শেষ নেই। কি হলো, কথা বলছেন না যে? আজকে কি পুরো দিন ফ্লাইটে শুয়েই কাটাবেন নাকি? সুব্রতার রসিকতার কণ্ঠ শুনে মুহূর্তে আমার মুখে আবার আধার হয়ে গেল। আমার বৃষ্টিকন্যা আমাকে নিয়ে মজা করছে। এটা তো ঘোরন নয়। আমি অনশনে যাব, কিছুতেই তো মানা যাবে না। শাস্তির স্বরূপ আমার বৃষ্টিকন্যাকে পুরো 8 ঘন্টা আমার কাছে বসিয়ে রাখবো, কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। কাঁদো কাঁদো মুখ করে সুব্রতার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বললাম, আসলে আমি তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে পড়ে গেছি। তার সে বড় কথা, কোমরে ব্যথা পেয়েছি, দাঁড়াতে কষ্ট হচ্ছে। আমার কথায় সুব্রতার মন খানিকটা নরম হলো। দুঃখ প্রকাশ করে বলে, আই অ্যাম সরি মেঘ, আমার আগেই ভাবা উচিত ছিল।
কেউ এমনি এমনি ফ্লোরে পড়ে থাকে না। দাঁড়ান, আমরা হেল্প করছি। সুব্রতার কথা আমি বেশ খুশি হয়ে গেলাম। একটা হাত সুব্রতার দিকে এগিয়ে দিব, তার আগেই সুব্রতা বলল, হিমেল, নিশান, ওনাকে একটু সাহায্য করে রেস্ট রুমে নিয়ে যান তো। সুব্রতার কথায় আমার মুখটা চুপসে যাওয়ার লুচির মতো হয়ে গেল। বিড়বিড়িয়ে বললাম, ভাবলাম এক, আর হলো আরেক। আমি তো কোনো ব্যথাই পাইনি, এখন এটা বলে তো সুব্রতার সামনে খারাপ হয়ে যাব। আচ্ছা, আমাকে ধরেই নিয়ে যাক, একটু আরামই না হয়ে উপভোগ করি। কিন্তু বৃষ্টিকন্যাকে যখন একবার পেয়েছি আর হারাচ্ছি না। আমার ভাবনার মাঝে হেমেল নিশান এসে আমাকে নিয়ে গেল। যাওয়ার আগে আমি সুব্রতার দিকে এক পলক তাকালাম। মেয়েটার মুখে খানিকটা দুশ্চিন্তা দেখে আমার মন ভালো হয়ে গেল। এটাই তো আমি চাই। কি রে মেঘ, তোর এই অবস্থা কেন? জুনিয়রের সামনে এভাবে মান খুইয়ে এলি। সেম আই ইউ। রেস্ট রুমে শুয়েছিলাম, তখনই আমার পুরো ফ্রেন্ড সার্কেল রুমে ঢুকলো। সেখান থেকে আমার বেস্ট ফ্রেন্ড অভিয়ান কথাটি বলল, কিছু করার নেই, ইমেজ নষ্টের বদলে আমি আরও বড় কিছু পেয়েছি। আমার পড়ে যাওয়াটা সার্থক। আমার কথাটা ঠিক বুঝতে পারলো না। আশিক বলল, কি বললি বুঝলাম না। কিছু না, পরে বলবো। আমাদের কথার মাঝে সুব্রতা, মাহি আর নিশান রুমে আসলো। আমি সুব্রতাকে দেখে হালকা নড়ে চড়ে বসলাম। সুব্রতা এগিয়ে এসে বলল, আপনি ঠিক আছেন? এখন কেমন লাগছে? আই এম ফাইন নাও। আচ্ছা, আমি আর কোনো কথা খুঁজে পেলাম না। আমার অনেক কথাই বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। দুজনেই মৌন রইলাম। সুব্রতা কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভালো থাকবেন বলেই চলে গেল। আমি সুব্রতা যাওয়ার দিকে তাকিয়ে ফোঁস করে একটু শ্বাস ছাড়লাম। আজ আকাশটা একেবারে পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশের আজ মন বেজায় ভালো, কিন্তু আকাশের নিচে বাস করা মেঘের মনে একদম ভালো নেই। কারণ আজ পুরো ক্যাম্পাস চক্কর দিয়েও আমি আমার বৃষ্টিকোনা দেখা পাইনি। দোষটা অবশ্য আমারই। আজ আমি খুব দেরি করে ফেলেছি। ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, তাই আর সেটা ক্যান্সেল করতে পারিনি। তাই আমি বন্ধুদের সাথে আড্ডা বাদ দিয়েই রাস্তার ধার দিয়ে হাঁটা শুরু করলাম। ভার্সিটির পাশ দিয়ে একটা রাস্তা যায়, সেটা বেশ নীরব, কোনো কোলাহল নেই। আমি নিজে আপন মনে সেদিকে অগ্রসর হলাম। বেশ কিছু দূর যেতে কাউকে রাস্তার পাশে ঝুঁকে থাকতে দেখে এগিয়ে যাই। দূর থেকে মেয়ের মতোই লাগছে। এই টাইমে রাস্তায় তো কেউ নেই। একটা মেয়েকে দেখে অবাক হই। কিছু দূর গিয়ে মেয়েটার সন্নিকটে দাঁড়াতে বুঝতে পারলাম আমার কাঙ্ক্ষিত মানুষ, আমার বৃষ্টিকন্যা। মুহূর্তেই খুশিতে চোখ চকচক করে উঠল। নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে মাথা তুলে তাকালো সুব্রতা, কিন্তু আমাকে দেখে খানিকটা ভরকে গেল। তাও বাইরে থেকে নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো, আপনি এখানে? ওই এমনি হাঁটতে হাঁটতে। অবাক হননি আমাকে দেখে? সুব্রতা বলল, এটা একটা পাবলিক প্লেস, যে কেউ যখন তখন আসতে পারে, অবাকের কিছু নেই। সুব্রতার প্রশ্নে আমি খানিকটা হাসলাম। অতবার সুব্রতার হাতে মাটি লেগে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম, হাতে মাটি যে? সুব্রতা নিজের দিকে তাকায়, অতবার হাত ঝাড়তে ঝাড়তে বলে, ওই একটা জারুল গাছ লাগিয়েছি। সুব্রতার কথা আমি রাস্তার পাশে তাকালাম। আসলেই সেখানে জারুল গাছের চারা, দু একটা ফুলও ফুটে আছে। আমি সুব্রতার চোখের দিকে তাকিয়ে বললাম, ফুলপ্রেমী মানুষটা একটু বেশিই সুন্দর। আমার কথার ধরন সুব্রতাকে হালকা নাড়িয়ে দিল। আমার চোখের দিকে তাকালো, কিন্তু বেশিক্ষণ তাকে দেখতে পারলো না। চোখ নামিয়ে নিল। বাইরে হালকা বাতাস বইছে। সময়টা এখন বিকেলের শেষ ভাগ, কিন্তু তার ঢাকার ব্যস্ত নগরীর দিকে তাকিয়ে বোঝা যায় এখানে প্রতিনিয়ত মানুষের ভিড়। কেউ জীবনের তাগিদে, কেউ আবার বেড়াতে বেরিয়েছে। হরেক রকমের মানুষ। প্রকৃতি থেকে বেরিয়ে কোলাহলপূর্ণ রাস্তায় হাঁটা ধরলাম দুজন, আমি আর সুব্রতা। দুজনে পাশাপাশি হাঁটছি, কিন্তু দুজনের মাঝেই বিস্তর পার্থক্য। দুজনের মনে কী চলছে সেটা আমরা কেউই জানি না। তখন জারুল গাছটা লাগানো শেষ করে সুব্রতা ফিরে আসতে নেয়। আমি এতক্ষণ দু একটা কথা বলতে বলতে তার সাথে যাই। মূলত সুব্রতার প্রকৃতির প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। যেখানে আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করতে ব্যস্ত, সুব্রতা অবশ্য এ ব্যাপারে আমাকে চমৎকার একটা উত্তর দিয়েছিল। দেখুন মেঘ, মানুষ নিজেদের জীবনের জীবিকার টানেই কিন্তু প্রকৃতি ধ্বংস করে। যেমন ধরুন, আমরা যে জায়গায় থাকি বা বসবাস করি সেখানের গাছপালা কেটেই আমরা ঘরবাড়ি তৈরি করি। আবার যারা বনের গাছ কেটে নষ্ট করে তারাও কিন্তু কাঠ বিক্রি করে নিজের পেট চালায়। তবে এখানে তাদের অন্যায় হচ্ছে, তারা নির্বিকারে কেটে নষ্ট করে, তারা লুফি, প্রয়োজন ছাড়াই নষ্ট করে। এক্ষেত্রে আইনি পদক্ষেপ থাকলেও তা নির্মূল করা সম্ভব হয়নি। এই যে আমরা বাসায় এত আসবাবপত্র রাখি, এগুলো বেশিরভাগই কাঠের। তা কি আমরাও গাছপালা নষ্ট করেছি? হ্যাঁ, করছি, কিন্তু সেটা আমাদের প্রয়োজনে। এক্ষেত্রে আমাদের করণীয় বেশি করে গাছ লাগানো। আমি যখন স্কুলে পড়তাম তখন আমরা একজন শিক্ষক আমাদের বলেছিল, তোমাদের জন্মদিনে তোমরা একটা করে গাছ লাগাবে। তোমরা বড় হওয়ার সাথে সাথে গাছটাও বড় হবে, একসময় সেটি তোমাদের প্রয়োজন মেটাবে। তাই আমাদের উচিত গাছ লাগানো। সুব্রতার কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম।
সে প্রকৃতিকে ভালোবাসে, আমি প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু সুব্রতার মতো না। ভালো লাগে দেখতে, এতটুকুই, কিন্তু তাকে আরও সুন্দর করার কোনো উদ্যোগ নেই না। আমি এক মনে শুভ্রতাকে দেখতে দেখতে হেঁটে চলেছি। আমি বারংবার এই মেয়েটাতে মুগ্ধ হয়ে পড়ি। শুভ্র, আমার কণ্ঠে শুভ্র নামটা যেন একটু মিষ্টি ঠেকছে তার কাছে। নামটাই ভালো লাগছে নাকি আমার কণ্ঠটাই মিষ্টি, বুঝে উঠতে পারলো না শুভ্রতা। নিজের হাঁটা থামে পাশে তাকালো, কিন্তু আমি পাশে নেই দেখে পেছনে ফিরল। একটু দূরে আমি একটা কাঠগোলাপ গাছের চারা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এটা নিলাম কখন সে একটু টেরও পাইনি। এটা কিভাবে সম্ভব, এটাই ভাবছিল। শুভ্রতার ভাবনার মাঝে আমি শুভ্রতার দিকে চারাটা বাড়িয়ে দিয়ে বললাম, শুভ্র নিন। শুভ্রতার কেমন যেন অস্বস্তি লাগছে। কয়েকদিনের আলাপের একজন মানুষের থেকে ফুলের চারা নেওয়া কি আদৌ ঠিক হবে? শুভ্রতার অস্বস্তি হয়তো আমি বুঝতে পারলাম। হাত গুটিয়ে বললাম, সমস্যা নেই, নিন। আমি খারাপ কিছু মিন করে আপনাকে এটা দিইনি। আপনাকে যতটুকু বুঝলাম, আপনি একেবারে নিখাত একজন প্রকৃতিপ্রেমী মানুষ, তাই এটা আপনাকে দিচ্ছি, আর কিছু না। আমার কথায় শুভ্রতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আলতো হাতে চারাটা নিল। চারাটা খুব বড় না, কিন্তু খুব সুন্দর। শুভ্রতার খুব ভালো লাগলো। আমি চাইলে আপনাকে ফুল দিতে পারতাম শুভ্র, কিন্তু না, আমি চারা দিলাম, কারণ ফুল দিলে একসময় সেটা শুকিয়ে যাবে, ফেলে দেবেন। কিন্তু চারাটা আপনি যত্ন করে লাগাবেন, বড় করবেন, ভালোবাসবেন, যেটা আপনাকে আমার কথা মনে করিয়ে দেবে। গাছ বেড়ে ওঠার সাথে সাথেই আপনার প্রতি আমার ভালোবাসাটা বেড়ে উঠবে শুভ্র। শুভ্রতার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে দিলাম। কিন্তু এটা কিনলেন কখন? আমি টের পেলাম না, নাকি আপনি আলাদিনের জিনিস ম্যাজিক করে নিয়ে এসেছেন? কথাটা বলেই শুভ্রতা নিজে হেসে দিল। শুভ্রতার সাথে তাল মিলে আমি একটু হাসলাম। এই কয়েকদিনের মধ্যে শুভ্রতা আজ আমার দিকে ভালোভাবে নজর দিল। আমি বেশ লম্বা, বডি আর 5টা সাধারণ মানুষের মতোই, গায়ের রং শ্যামবর্ণ, নাকের ঠিক মাথায় একটা তিল, যেটাতে আমার চেহারা সৌন্দর্য আরও ফুটে ওঠে। আর হাসলে একপাশে টেরা দাঁত দেখা যায়। না, আমি কোনো জিনি না, ম্যাজিকও জানি না। আসলে আপনি তখন সামনের দিকে তাকে কেমন হাঁটছিলেন, মাঝে যে ফুলের চারা বিক্রেতা ছিল খেয়ালই করেনি, আমি সেখান থেকে নিয়েছিলাম। আমার কথায় সুব্রতার ধ্যান ভাঙে। মনে মনে নিজেকে শখানে গালি দিয়ে বলে, সুব্রতা, তুই এভাবে একজন ছেলেকে দেখছিলি? লজ্জা নেই তোর? সে সুব্রতা, তুই এভাবে একজন ছেলেকে দেখছিলি? লজ্জা নেই তোর? সেম অন ইউ সুব্রতা। সুব্রতা আমার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি আসলো। আমি হাসলাম। তারপর দুজন আবারও ব্যস্ত নগরীতে হাঁটা দিলাম। আর চোখে বারবার দুজনের চোখাচোখি হলো। তবে কি শুরু হবে প্রেমের সূত্রপাত? আচ্ছা, আমি এখন যাই, ভালো থাকবেন। একটা বাড়ির সামনে এসে কথাটা বলল সুব্রতা। আমার ইচ্ছে করছে না সুব্রতাকে যেতে দিতে, কিন্তু তাও যেতে তো হবেই। তাই মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা, থ্যাঙ্কস। ফর হোয়াট? সুব্রতা নিজের হাতে ইশারা করেই আমি গাছের কথা বুঝে হাসি। তারপর বললাম, মাই প্লেজার। বাই। বলেই সুব্রতা ভিতরে প্রবেশ করে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাই নিজের গন্তব্যে। আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজকে আমার বৃষ্টিকন্যার সাথে আমি এতটা ভালো সময় কাটিয়েছি, আর ঠিক করেছি এবার থেকে পুরো বাড়ি আমি সবুজে ভরিয়ে তুলব। তাই সোজা ঘর সাজানো জিনিসপত্রের দোকানে চলে গেলাম। কি রে মা, কি খবর তোর? ফোনের ওপাশ থেকে মমতা ভরা কণ্ঠে সুব্রতার মা কথাটা বলে। এতদিন পর নিজের মায়ের গলা শুনে সুব্রতা আবেগ ধরে রাখতে পারল না, কেঁদে দিল। আমি ঠিক আছি আম্মু, তোমরা কেমন আছো? বাবা বাবা কই? ভাইয়া কই? তোমরা ঠিক আছো তো? ওই চেয়ারম্যান তোমাদের ক্ষতি করেনি তো? না রে, আমরা ঠিক আছি। চেয়ারম্যান কেমন যেন শান্ত হয়ে গেছে। ওর পোলারেও গ্রামে দেখি নাই। এই যেন ঝড়ের পূর্বাভাস। মারে, তুই সাবধানে থাকিস, আর গ্রামে ভুলেও আসবি না। তোর আব্বু কিন্তু ব্যবস্থা করতে পারলে আমরাও গ্রাম ছাইরা চলে যাবো অন্য কোথাও। আমার জন্য তোমাদের অনেক কষ্ট হচ্ছে, তাই না আম্মু? কি কস এইগুলা? তুই আমাদের কত আদরের মাইয়া। তুই পড়ালেখা কইরা অনেক বড় হইবি, আমাদের শহরে নিবি, তোর ভাইরে দেখা রাখবি। তুই তো আমাদের সব। আর গ্রামের কথা তুই মাথা থেকে ঝাইরা ফেলাই দে। আমরা আছি এই দিক সামলানের লইগা। তুই ভালো থাকিস, মন দিয়া পড়ালেখা কর। আর অন্যদিকে তারপর মায়ের সাথে আরো অনেক কথা বলে ফোন রাখে সুব্রতা। আমার সাথে এরকম কেন হলো? হাল্লা, তুমি যা করো ভালোর জন্যই। শুধু আমার মা বাবা ভাইকে ভালো রেখো। কিন্তু আমাকে এখন একটা কাজ খুঁজে বের করতে হবে, এইভাবে আর চলবে না। কাল তো ক্লাস নেই, কাল থেকেই ট্রাই করব। আনমানের কথাগুলো বলে সুব্রতা লাইট অফ করে শুয়ে পড়ল। সুব্রতাদের ক্লাস শুরু হয় 9:30 থেকে। সে অনুযায়ী আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম। কাল সুব্রতাকে যে জায়গায় ছেড়েছিলাম বাইক নিয়ে সেখানে বেরিয়ে গেলাম, কিন্তু সুব্রতার দেখা পেলাম না। আমি 10:30 অবধি আশেপাশে বসে রইলাম,
কিন্তু না, কারো দেখা নেই। আমি এবার বাইক ঘুরে ভার্সিটি গেলাম। সেখানেও সুব্রতার কোনো বন্ধু বা বান্ধবীকে দেখা পেলাম না। খোঁজ নিয়ে দেখলাম আজ তাদের ক্লাস নেই। আমার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু সুব্রতাকে এক পলক না দেখলে শান্তিও মিলছে না। আবার ওর বাসার সামনে গেলাম, যাবো কি যাবো না ভেবে বাইক থেকে নেমে গেলাম। বুকের ভিতরটা টিপ টিপ করছে, না জানি সুব্রতা কী ভাববে। মনে মনে আল্লাহ আল্লাহ করে আমি বাসার সামনে গেলাম। একতলা একটা বাড়ি। আমি কলিং বেল বাজাই। তখনই যে কোনো কাজ করার আগে সবসময় ভেবে চিন্তা করা উচিত। আন্দাজে কিছু করতে গেলে সেটা ভুল হওয়ার সম্ভাবনাই অধিক, উল্টো ঝামেলা পোহাতে হয়। কবি বলেছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। উক্তিটি যে কেন বলেছে সেটা ওখানে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আন্দাজের উপর এই বাসায় আসা আমার জন্য মহা ঝামেলা বয়ে এনেছে। বর্তমানে আমি একজন পুলিশ অফিসারের বাসার ড্রয়িং রুমে এক অবলা ভোলাওয়ালা মুখ খুলে বসে আছি, যেন আমার মতো সাধু পুরুষ হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু আমি যে কি মাইন্ডকে চেপে পড়েছি সেটা একমাত্র আমি নিজেই জানি। আমি একটু আগের কথাগুলো ভাবতে লাগলাম। আল্লাহ আল্লাহ করে বাসার কলিং বেল বাজালাম। আমি জানি সুব্রতা মেসে থাকে, কিন্তু আমি মেসের ঠিকানা জানি না। সুব্রতা ওই দিন এ বাসে এসেছিল বলে আমি আন্দাজে এসেছি। সুব্রতা বলেছিল সে গ্রামে থাকে, হয়তো কোনো আত্মীয়ের বাসা এটা। এখান থেকে তাদের পটিয়ে সুব্রতার ঠিকানা নিয়ে নেব। আর যে করে হোক দৃষ্টিকোণার দেখা আমার চাই। বুকে ফু দিয়ে আমি দরজার বাইরে অপেক্ষা করতে লাগলাম। বুকের ভিতরটা কেমন জানি টিপটিপ করছে। হার্ট মনে হয় এক লাফে যে দরজা খুলবে তার কোলেই চলে যাবে। আগে এইভাবে কোনো বাসায় যাওয়া হয়নি। আমি নাফসি জব শুরু করে দিয়েছি। দরজা খুলে এক পিচ্চি মেয়ে বেরিয়ে এলো। পিচ্চি মেয়েটা খুব মিষ্টি। আমার ইচ্ছে করছে গাল দুটো টেনে দিতে, কিন্তু না, এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। হলে যাওয়ার আগে হলেও আমি গাল টেনে দিয়ে যাব। মনে মনে প্রতিজ্ঞা করে দাঁত খিলিয়ে হাসলাম। মেয়েটা কোমরে হাত দিয়ে বলে, কাকে চাই? সুব্রতা আছে। আমার কথা মেয়েটা কি বুঝলো কে জানে। দরজা থেকে ছুটে ভেতরের রুমে চলে গেল। আমি আহম্মকের মতো মেয়েটা যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি রে বাবা, আমি কি ব্রেন গ্রহের কোনো এলিয়েন নাকি? আমার কণ্ঠ কি কুপ্ত কণ্ঠর নাক ডাকার চেয়ে ভয়ঙ্কর? মেয়েটা এমন পালিয়ে গেল কেন? এখন আমি কি করি? ভেতরে যাব না দাঁড়াবো? তোর বাবা, ভালো লাগে না। আমার বিড়বিড়ানের মাঝে একজন পুরুষ একজন মহিলা বেরিয়ে এলো। আমি তাদের দেখে বিনয় হয়ে সালাম দিলাম। মহিলাটি সালাম নিলেন, কিন্তু ভদ্রলোকের মনোভাব বোঝা গেল না। কেমন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ভদ্র মহিলাটি আমাকে বলে, ভেতরে এসো। আমি কিছু বুঝতে পারলাম না। বাধ্য ছেলের মতো গিয়ে বসে পড়লাম। কিন্তু বসার আগে বাসায় লাগানো ফটো ফ্রেমের মধ্যে গায়ে ইউনিফর্ম সহ ভদ্রলোকের ছবি দেখছি। তোমার নাম কি? ভদ্রলোক গম্ভীর কণ্ঠে আমার ভাবনা ছেদ ঘটালো। হালকা নড়ে চড়ে বসলাম। তারপর নিঃশব্দে বললাম, জি। ভদ্রলোক আবারও ভরাট কণ্ঠে বলে, তোমার নাম? আবরার আউসিফ মেঘ। কি করো তুমি? মাস্টার্সে পড়ছি। কোনো চাকরি বাকরি করো না নাকি? জি না, এমনিতে ফ্রিল্যান্সিং করি। আচ্ছা। এদের কথার মাঝে মহিলা এসে চা বিস্কিট দিয়ে নিজে বসে পড়ল। সুব্রতার সাথে তোমার কিভাবে পরিচয়? ভদ্রলোকের প্রশ্নে আমি ওনার দিকে তাকিয়ে বললাম, হঠাৎ বৃষ্টিতে। আচ্ছা, তোমার মা বাবাকে আমার সাথে দেখা করতে বলো। ভদ্রলোকের এই কথাটা আমি বুঝতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? ভদ্রলোক কিছু বলার আগেই মহিলাটি বলে ওঠে, কেন মানে? বিয়ের কথার জন্য তোমাকে আমাদের পছন্দ হয়েছে। সুব্রতা যখন তোমার কথা বলেছিল তখন ওর বাবা শুধু শুধু রাগ করেছিল। এখন তো দেখি ছেলে মাশাআল্লাহ। এখন না হয় কাবিন করিয়ে রাখবো, তোমার জব হলে বিয়ের অনুষ্ঠান হবে। মহিলাটার কথা শুনে আমি অবাকের শীর্ষস্থানে বসে গেলাম। আমি এখনো প্রেমে যাইনি, ওনারা বিয়ে বলছেন। তার সে বড় কথা, আমি তো সুব্রতাকে কিছু বলেইনি। ওনারা কি বলে এসব? আমি নিজেকে ধাতস্থ করে বললাম, আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার কথায় ভদ্রলোকটি হঠাৎ রেগে বলে, দেখলে তো, এজন্যই আমি এসব প্রেম ভালোবাসা পছন্দ করি না। মেলামেশার সময় সব ঠিক ছিল, যেই না বাবা মাকে বলবে বিয়ের জন্য বলছি, তখনই আমি কিছু বুঝতে পারছি না। আহা, তুমি উত্তেজিত হচ্ছ কেন? শান্ত হও। ভদ্র মহিলাটি ওনাকে শান্ত করার জন্য বলছেন। ড্রয়িং রুমের কোলাহলের শব্দে ভেতর থেকে পিচ্চি মেয়েটা এবং আরেকটা মেয়ে বেরিয়ে এলো। তোমরা এরকম চেঁচামেচি করছো কেন? বড় মেয়েটা বলে। মেয়েটির কথায় ভদ্রলোকটা মেয়ের দিকে তাকিয়ে বলে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে বিয়ে করবে না, সেটা মনে উনি বুঝতে পারছে না। এই ভালোবাসা নিয়ে তুমি আমার সাথে গলাবাজি করো। মেয়েটা কিছু বুঝতে না পেরে বলল, কি বলছো কি? তুমি আবরারকে কই পেলে? আর আবরারের সাথে কথাই বা বললে কখন? এবার ভদ্র মহিলাটি মুখ খোলেন। কি বলছি মানে কি সুব্রতা? এই তো আবরার, আবরার আউসিফ মেঘ।
এক কথা আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এখানে আরেকজন সুব্রত থাকে, তার বিএফ আবরার, সেখানে গোলমাল। হায়রে কপাল, আমার এখন নিজের মাথায় নিজে বাড়ি মারতে ইচ্ছে করছে। আম্মু, আবরার আউসিফ মেঘনা, আবরার শাহরিয়ার। সুব্রতার কথায় ওনারা চমকে উঠলেন। ভদ্রলোক ভুল জায়গায় ইন্টারগেট করে লজ্জিত হলেন। তুমি যে বলছিলে সুব্রতা? আসলে আঙ্কেল, কাল বিকেলে যে সুব্রতা আপনার বাসায় এসেছিল সেই সুব্রতা। আমার কথায় পিচ্চিটা লাফিয়ে উঠে বলে, ও তুমি মিসের কাছে এসেছো? শুভা মিস? আমি বুঝতে পারলাম সুব্রত এখানে টিউশনি করায়। মাথা তুলে বললাম, হ্যাঁ সুব্রতা মিস। আমার কথায় সবার মাথায় হাত। এবার সব ভুল বোঝাবুঝি মিটে আমি বেরিয়ে এলাম। ঠিকানা তো পেলামই না, উল্টো লম্বা এক ঝামেলায় পড়ে গেলাম। বেরিয়ে এসে নিজের বাইকে এক লাথি দিলাম, কিন্তু বাইক নড়ল না। নিজে পা ধরে লাফাতে লাগলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কারো বাসায় এরকম যাবই না। তবে সব কিছুর মাঝে পিচ্চির গাল টানতে পেরে আলাদা শান্তি লাগছে। ভিক্টোরিয়া পার্ক সবসময় মানুষে ভরপুর থাকে। এখানে শিশু থেকে বৃদ্ধ প্রায় সবারই দেখা পাওয়া যায়। বাদাম, আইসক্রিম বিক্রেতার হাট বলা যায়। আর একটু দূরে ভার্সিটি হয়ে ছাত্রছাত্রীদের কোলাহলে আরও মুখরিত হয় রাস্তা। সেই রাস্তারই কোন ঘেঁষে হেঁটে যাচ্ছে সুব্রতা। মোটামুটি 3টে জায়গায় যোগাযোগ করেছে সে। এর মাঝে এক জায়গায় লোকের প্রয়োজন নেই, সেটি বাদ। বাকি 2 জায়গা থেকে জানাবে বলেছে। একটা হলো রেস্টুরেন্ট আর একটা এনজিও। বাকিটা আল্লাহর ইচ্ছে। এসব ভাবতে ভাবতে ম্যাচে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল সুব্রতা। আজ তার টিউশনি আছে, কিন্তু যেতে একদম ইচ্ছে করছে না। সিদ্ধান্ত নিল আজ পড়াবে না, শুক্রবার পড়িয়ে দেবে। দুপুর হয়ে এসছে। সুব্রতা পা চালিয়ে ম্যাচে ফিরে গেল। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পাড়িতে সকল সুখ আমার বিশ্বাস। হঠাৎ লাইন দুটো শুনে চমকে উঠল সুব্রতা। পেছনে ফিরে আমাকে নিজের কাছাকাছি আবিষ্কার করে চমকে ওঠে। কিন্তু এখানে আমি কখন এলাম এটাই ভাবছে। সন্ধ্যায় বাসায় 2000 টাকা পাঠানোর জন্য বিকাশের দোকানে গিয়েছিল সুব্রতা। মাসে টিউশনি করে যা পায় তাতে নিজে চলে যায়, কিন্তু মাঝে মাঝে 2-3 মাস এক করলে কিছু টাকা হলে তা বাসায় পাঠায়। টাকা পাঠিয়ে হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে এসে দাঁড়ায় সে। উল্টো দিকে তাকিয়ে রয় ল্যাম্পপোস্টে আর গাড়ির আলোতে জায়গাটা হালকা আলোকিত। কখন এলেন? আর আপনি এখানেই বা কেন? সুব্রতার প্রশ্নে আমি মুচকে এসে বললাম, কোনটার উত্তর আগে দেব? দুটোই। আপনি যখন গভীর ভাবনায় মগ্ন তখন আমি এসেছিলাম। আর খেয়াল করে দেখুন, এখান থেকে একটু গেলে আমাদের হাউজিং। আমার কথায় সুব্রতা সার দিকে তাকালো। আসলেই তো, রাতের অন্ধকারে সে বুঝতেই পারেনি। নিজের বোকা মতে সুব্রতা হালকা হাসলো। আলতোভাবে নিজের মাথায় ঝাঁটি মেরে বলে, বুঝতে পারিনি। ইটস ওকে। মন খারাপ? মেঘ আমার দিকে তাকিয়ে বলল। শুভ্র আকাশের দিকে উদাস চোখে তাকিয়ে বলে, হ্যাঁ, আবার না। মানে কিছু একটা তো হবেই। হেয়ালি করছেন কেন? সুব্রতা কিছু বলল না, শুধু হাসলো। বলতে না চাইলে সমস্যা নেই, কিন্তু মন ভালো করার দায়িত্বটা এখন না হয় দিন। মানে? কিছু তো একটা হবেই। আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন? বলতে পারেন। এখন চলুন। কোথায়? সুব্রতা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, বিশ্বাস করেন তো? নইলে ঝড় বৃষ্টির রাতে আপনার ফ্ল্যাটে থাকতাম। চলুন তবে। তারপর দুজনে বাইকে উঠে পাড়ি জমায় অজানায়। ঢাকা শহর মানে আলাদা সৌন্দর্য। দিনে যারা উপভোগ করতে পারে না তারা রাতে শহরে বের হয়। রাতের শহরে যে মাধুর্যতা তা দিনে পাওয়া যায় না। চারদিকে ল্যাম্পপোস্টের আবছা আলো, মাঝে মাঝে 2-1টা গাড়ি শাসা করে যাচ্ছে। হালকা বাতাসে আকাশে মিটি মিটি করে চলা তারা, সবটা মিলে আলাদা প্রশান্তি। এর মাঝে হাইওয়ে ধরে বাইক নিয়ে ছুটছি আমি আর সুব্রতা। আমার ঠোঁটে প্রশান্তির হাসি। আমার একান্ত ব্যক্তিগত মানুষটি আমার বৃষ্টিকন্যা যে আমার সাথে আছে। আমি আর চোখে বাইকের লুকিং গ্লাসের দিকে তাকালাম। শুভ্র রঙের সুতোর কাজ করা একটা জামা গায়ে। অন্য সময় হিজাব থাকলেও এখন এমনি ওড়না মাথায় দেওয়া। অগোছালো কিছু চুল ওড়না ভেদ করে হাওয়ায় তালে উড়ছে। একটা হাত আমার কাঁধে। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। এই মেঘ, সাবধানে। হঠাৎ সুব্রতার গলার আওয়াজ শুনে চমকে উঠি। সুব্রতার দিক থেকে দৃষ্টি সরে সামনের দিকে তাকাই, কিন্তু ব্রেক কষার আগেই সামনের অটোর সাথে ধাক্কা খাই। সুব্রতা হালকা চিৎকার করে ওঠে, মেঘ! কিছুক্ষণ পর কোনো আওয়াজ না পেয়ে টিপ টিপ করে চোখ খোলো সুব্রতা। সামনে আমি দাঁত খেলে তাকিয়ে আছি। সেটা দেখে তার মেজাজ সপ্তম আকাশ উঠে গেল। দাঁত কিরমির করে সুব্রতা আমার দিকে তাকালো। সামনের অটো নেই, আমি সামলে নিয়েছি, কারো কোনো ক্ষতি হয়নি। বাইক চালাতে না জানলে বাইক নিয়ে বের হন কেন? গাড়ি দেখলেই দুরুম দুরুম মেরে দিতে ইচ্ছা হয় নাকি? আমি একটু মৃদু হাসলাম। তা সুব্রতার কাছে গা জ্বালানোর হাসি ঠেকলো। সুব্রতার কি হলো কে জানে, দুম করে আমার পেটে একটা কিল বসিয়ে দিল। নিজের কাজে সুব্রতা পুরো আহাম্মক বনে গেল। এ কি করে দিল সে? আমি এবার কি রেড করবো এসবই ভাবছিল।
সুব্রতা মুহূর্তে ভয়ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি প্রতিক্রিয়াহীনভাবে সুব্রতার পানে চেয়ে আছি। সুব্রতার ভয় জড়ানো কণ্ঠে বলে, আই এম সরি মেঘ। আমি ফিক করে এসে দিলাম। যেন সুব্রতাকে ভয় পেতে দেখে আমি ভীষণ মজা পেয়েছি। আমার হাসিতে সুব্রতার ভয় হালকা কাটলেও জড়তা কাটেনি। তাই আবারও নিম্ন স্বরে বলে, আসলে আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমার হাত পা একটু দ্রুত চলে। আপনি তখন হাসছিলেন বলে আমার রাগ হয়েছিল, তাই আর কি। ওই ইটস ওকে পেয়েছি, আমি কিছু মাইন্ড করিনি। চাইলে আরও 2-1টা দিতে পারো। সুব্রতা বেশ লজ্জা পেল, তাই মাথা নিচু করে রইল। আমি এবার সুব্রতার দিকে হেলমেট এগিয়ে দিয়ে বললাম, এটা প্রোটেকশনের জন্য পরে নাও, নেক্সট টাইম খারাপ কিছু হতে পারে। সুব্রতা হেলমেট না নিয়ে বলে, তার মানে আপনি আবার অন্যমনস্কভাবে বাইক রাইড করবেন? উঠবো না আপনার বাইকে, আপনিও চালাবেন না। আমি এক হাত গালে দিয়ে বললাম, ও মা তাই? তা বাসায় ফিরবো কি করে শুনি? কেন, হেঁটে? তাই? তোমার মাথায় তো বেশ বুদ্ধি শুভ্র। আমরা প্রায় শহরের শেষ মাথায়, এখান থেকে বাসায় হেঁটে যেতে চাচ্ছ? আচ্ছা তাহলে যাও, কিন্তু আমাকে তো কোলে করে নিয়ে যেতে হবে। আমি বাবা হেঁটে যেতে পারবো না। আমি সুব্রতার মাথায় হেলমেট পরাতেই বললাম। সুব্রতা ঠিকঠাক করে বসতে বসতে বলে, আপনি এই বুড়ো দামড়া ছেলেকে কোলে নিয়ে অকালে বুড়ি হতে চাই না বাবা, আমি বাইকেই যাব, তবে হ্যাঁ সাবধানে। আচ্ছা তাহলে তুমি গান ধরো, আমি সাবধানে বাইক চালাই। আমি বাইক স্টার্ট দিতে দিতেই বললাম, গান গাইলে গান শুনবেন নাকি বাইক চালাবেন? মিস সুব্রতা, বাইক চালানোর জন্য কানের প্রয়োজন নেই। আছে, কারণ গান দিয়ে আশেপাশে গাড়ির আওয়াজ শুনবেন। ওকে বাবা, তুমি ঠিক, আমি ভুল। এবার একটা গান গাও তো। তোকে একারে দেখাইলো কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। আমি বাইক এনে সুব্রতার মেসের সামনে থামালাম। অ্যাট লাস্ট আমি সুব্রতা ঠিকানা পেয়ে গেলাম। সুব্রতা বাইক থেকে নেমে হেলমেট খুলে আমার হাতে দিল। আমি সেটা নিয়ে সুব্রতার দিকে তাকিয়ে বললাম, শুভ্র। বলুন। আমি সুব্রতার চোখের দিকে তাকালাম। তুমি আমার সাথে এতক্ষণ ছিলে, আমার সাথে মেলামেশা করো, তুমি আমাকে কতটুকু চেনো, আর এত ফ্রিবা হচ্ছ কেন? আমার এরকম কথার জন্য হয়তো সুব্রতা প্রস্তুত ছিল, তাই মুচকি এসে বলল, কিছু প্রশ্নের উত্তর সেই প্রশ্নেই লুকিয়ে থাকে, খুঁজে বের করে নেন। সুব্রতার উত্তরে আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আসছি, সাবধানে যাবেন। কথাটা বলে সুব্রতা ভিতরে ঢুকে গেল। আমি যেন কি একটা ভেবে হাসলাম। তারপর নিজের মনের সুখে বাসার দিকে রওনা দিলাম। আরে মা, তুমি কখন এলে? নিজের মুখে বাসা থেকে খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলাম। আমার মা নিজের চোখের চশমাটা আলতো করে ঠেলে বলল, আমি তোমাকে অনেকবার কল দিয়েছি, কিন্তু তুমি ধরোনি। মায়ের কথায় আমি নিজের পকেটের ফোন বের করলাম। ফোন সাইলেন্ট ছিল। আসলে সুব্রতাকে নিয়ে এত বেশি মগ্ন হয়ে গেছিলাম, আমার খেয়ালই ছিল না। এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। সরি মা, ফোন সাইলেন্ট ছিল। আমার মা আমাকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে। আমি মাকে ছেড়ে বললাম, কিন্তু তুমি হঠাৎ করে? তোর আনা ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। তোর খালামণি কল দিয়ে বলল মোটামুটি সব ফাইনাল, জাস্ট আমরা দেখব, আর আমাদের সাথে তুইও যাবি। কাল বিকেলেই রেডি হয়ে থাকিস। কিন্তু মা, আমি কেন? মেঘ, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। যাবে মানে যাবে। আমি কিছু বলতে পারলাম না। আমি কাল সুব্রতার জন্য একটা সারপ্রাইজ ভেবেছিলাম, কিন্তু সেটা সম্ভব নয়। মার কথা ফেলতে পারবো না। আমি মন খারাপ করে রুমে চলে গেলাম। নতুন একটা সকাল নতুন করে বার্তা নিয়ে আসে, কখনো সুখের কখনো দুঃখের। হাসি কান্না নিয়ে আমাদের জীবন। সকাল সকাল সুব্রত ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে রেডি হয়ে নিল। আজ সকাল থেকে মনটা ফুরফুরে লাগছে। হঠাৎ করে মনটা ভালো লাগছে, কারণটা অবশ্য জানা নেই, হয়তো জানাই আছে, বুঝতে পারছে না। সুব্রতার রুমমেট তানিয়া বলে, কি রে, আজকে তোকে একটু বেশি খুশি লাগছে, ঘটনাটা কি? তানিয়া সুব্রতার সিনিয়র, একটা বেসরকারি কোম্পানিতে জব করে। সুব্রতার সাথে মোটামুটি ভালোই সাক্ষাৎ। না আপু, তেমন কিছু না। তানিয়া ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ইস, বলবি না সেটা বল। আচ্ছা যাই হোক, শোন, আজ আমার আসতে দেরি হবে, মিটিং আছে, আমি যাচ্ছি, তুই দরজায় তালা দিয়ে যাস। সুব্রতা জোরেই বলে, আচ্ছা সাবধানে যেও। তানিয়া হাত নাড়িয়ে বিদায় জানিয়ে চলে যায়। সুব্রতা ভার্সিটির জন্য রেডি হয়ে নেয়। বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই চোখ যায় টবে লাগানো কাঠগোলাপটার দিকে। গাছটা আপাতত টবেই লাগিয়েছে, পরে খোলা জায়গা পেলে সেখানে লাগিয়ে দেবে। সুব্রতা আগ্রহভাবে গাছে হাত বোলায়, তারপর তালা মেরে বাইরে চলে যায়। সুব্রতার বাসাটা ভার্সিটি থেকে একটু দূরে বটে, রিক্সায় যেতে হয়, মাঝে মাঝে হেঁটেও যায়। আজকে তার মন ভালো,
তাই হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। সুব্রতা পা চালে কিছু দূর আসার পরে একটা বাইক তার ঘা ঘেঁষে গেল। সুব্রতা বেশ ভয় পেয়ে গেল, বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিল। নিজেকে তাতস্থ করে পিছনে ফিরে রাগী গলায় বলে, আসুন কোলে উঠিয়ে দেন বাইকটা। যত সব বাইক চালাতে না জানলে রাস্তায় উঠবেন না। বাইক ছেড়ে সাইকেল চালান, তাও জনজীবন রক্ষা পাবে। বাইকটা একটু সামনে গিয়ে থামলো। সুব্রতা এখনই খেয়ালাম ও মুখ নিয়ে সেদিকে তাকিয়ে আছে। বাইকে থাকা মানুষটি মাথা থেকে হেলমেট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। বাইকে আমাকে দেখে সুব্রতার রাগ তরতর করে বেড়ে গেল। ধূপধাপ পা ফেলে আমার সামনে আসলো। রাগে গজগজ করে আঙুল তাক করে বলল, আপনি আপনি আবার এরকম বাইক চালাচ্ছেন? আপনার বাইকটাকে আমি ভেঙেই গুড়িয়ে দিব। বাইক চালান না প্লেন চালান, পারলে তো মানুষের গায়েই উঠিয়ে দেন। এই আপনাকে গাড়ির লাইসেন্স কে দিয়েছে বলুন তো? আউটো গাড়ির লাইসেন্স আছে তো? আপনাকে ট্রাফিক পুলিশ ধরে না কেন? কি হলো, মুখে কি কল্লা দিয়ে বসে আছেন নাকি? কথা বলছেন না কেন? আমি নিজের গালে হাত দিয়ে বাইকে ভর দিয়ে বসে আছি। সুব্রতার কথা শেষ হলে আমি বাইকে থেকে পানির বোতল এগিয়ে দিই। সুব্রতা এক নিঃশ্বাসে কথা বলে কিছুটা হাঁপাচ্ছে। আমি পানির বোতল এগিয়ে দিলাম। সুব্রতা বুড়ুকুসকে তাকায়। আমি তা দেখে বললাম, অনেকক্ষণ বকলে তো, নিশ্চয় হাঁপিয়ে গেছো, নাও পানি খাও। আপনাকে তো আমি। সুব্রতা আবারও তেরে এগিয়ে যেতে নিলে আমি মাঝখানে পানির বোতল দিয়ে ইশারে যেতে বললাম। সুব্রতা রেগে পানির বোতল নিয়ে ডকডক করে হাফ ছেড়ে খেয়ে নেয়। আমি তা দেখে একটু হাসলাম। সুব্রতা পানি খেয়ে একটু ঠান্ডা হলে আমি এবার বললাম, এবার ঠিক আছো? সুব্রতা মাথা নাড়িয়ে বোঝালো, ঠিক আছে। আমি তা দেখে বললাম, চলো বাইকে ওঠো, পার্সিটি পৌঁছে দিই। সুব্রতা তা শুনে ছিটকে সরে গিয়ে বলে, না, আমি আপনার ওই প্লেনে উঠবো না। অকালে নিচে জীবন দিতে পারবো না। আমি তা শুনে উচ্চস্বরে একটু আসলাম। আসলে আমি ঠিকভাবেই জ্বালাই, শুধু সুব্রতা থাকলে এরকম করি। একটু আগেও আমাকে দেখে এরকম করেছিল। তার বকা শুনতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, আমি ঠিকভাবে চালাবো, তুমি আসো। কথাটা বলে আমি সুব্রতাকে হেলমেট এগিয়ে দিলাম। তারপর দুজন মিলে রওনা হই। শুভ্র, তোমাকে একটা কথা বলার ছিল। আমি বাইক চালাতে চালাতেই বললাম, ভার্সিটি শেষে তুমি একাই চলে যাও, আমি আসতে পারবো না। খালাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। তো আমাকে বলছেন কেন? জানিয়ে রাখলাম, ওয়েট যেন না করো। সুব্রতা মুখ বাঁকা করে বলল, ইস, আমি কেন আপনার জন্য ওয়েট করতে যাব শুনি? ওই যে প্রশ্নের মাঝে উত্তর থাকে। আমার কথায় সুব্রতা মুখ টিপে হাসলো। সামনে তাকিয়ে বাইক চালান। তারপর আর কোনো কথা হলো না। দুজন দুজনকে অনুভব করে সময়টা কাটাতে লাগলাম। ভার্সিটি শেষে সুব্রতা গেটের সামনে এসে দাঁড়ালো। আমাকে না দেখে খানিকটা ভুরু কুচকালো। পরক্ষণে মনে পড়লো যে আমি আসবো না। সুব্রতার মনটা খারাপ হয়ে গেল। তারপর টিউশনের দিকে অগ্রসর হয়। কিছু দূর যেতেই ফোন বেজে উঠলো। সুব্রতা ব্যাগ থেকে ফোন বের করে। আনোর নাম্বার দিকে ভুরু কুচকে এলো। সুব্রতা ফোন ধরে সালাম দিল। ওপাশের কথা শুনে সুব্রতার মুখে হাসি ফুটে উঠলো। বিনয় হয়ে ধন্যবাদ জানিয়ে কল কাটলো। তারপর মায়ের নাম্বারে ডায়াল করলো। হ্যালো মা। কি রে মা, কোনো বিপদ হলো নাকি এই সময়ে ফোন করছিস? সুব্রতা উচ্ছ্বাসিত হয়ে বলে, মা মা আমার চাকরি হয়ে গেছে মা। তুমি শুনছো? আমি রেডিও স্টেশনে জব পেয়ে গেছি। সুব্রতার মা আনন্দে চোখের জল মুছে বলল, কি বলছিস মা, সত্যি? হ্যাঁ মা, স্টার্টিং স্যালারি 14,000 দিবে। পরে যদি শো ভালোভাবে চলে বাড়াবে বলেছে। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। আমি তোর বাবারে বলে আসছি। আচ্ছা মা, রাখছি। কথাটা বলে সুব্রতা ফোন রেখে দিল। একটু আগে রেডিও স্টেশন থেকে কল এসেছিল। সুব্রতা ওই দিন সেখানে ইন্টারভিউ দিয়েছিল। ইস, এই সময়ে মেঘ নেই, নিশ্চয়ই খুব খুশি হতো। সুব্রতা আপন মনে কথাগুলো বলে টিউশনি করতে চলে গেল। এদিকে খালাতো ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি আমি, কিন্তু আমার সেদিকে কোনো মন নেই। আমি সুব্রতাকে নিয়ে ভাবনায় বিভোর। পাশে আমার মা বসে আছে। এমন ভাবদর্শী যেন আমার জন্য মেয়ে দেখতে এসছে। মেয়ের ছোট বোনের সাথে আমার মায়ের খুব ভাব হয়ে গেছে। ওনার যে মেয়েটাকে পছন্দ হয়েছে সেটার বলার অপেক্ষা রাখছে না। মেয়েটাও কেমন যেন পরপর লজ্জা করে আমার দিকে তাকাচ্ছে। আমি এতে বেশ বিরক্ত। মা, আর কতক্ষণ থাকবে? আমি আমার মায়ের কানে কানে বললাম কথাটা। উফ, বস তো, দেখছিস মেয়েটার সাথে কথা বলছি। তুমি তাহনাম ভাইয়ের বউয়ের সাথে কথা বলছো না, তুমি তোর বোনের সাথেই কথা বলছো। তোর কি সমস্যা? তোমরা থাকো, আমি গেলাম। এই একদম না, বস, সুমাইয়া সাথে কথা বল। কথাটা বলেই আমার মা উঠে তার বোনের কাছে গেল। আজব, আমি কি কথা বলবো? দূর, শুভ্রর নাম্বারটাও নেই, না হলে এখন ওর সাথে কথা বলতাম। কি করছে এটা কি মেয়েটা, কে জানে। ভালো লাগে না। নিজের মনে কথাগুলো বলে আমি পাশে তাকালাম। সুমাইয়া হাঁ হয়ে তাকিয়ে আছে, যেন এক্ষুনি গিলে খাবে। আমি সেটা দেখেই মেয়েকে হাসি দিয়ে উঠে বেরিয়ে এলাম। মায়ের ফোনে যাচ্ছি বলে ছোট্ট একটা মেসেজ লিখে দিয়ে চলে গেলাম।
এখন আমার মন ভালোর মেডিসিন শুভ্রতাকে প্রয়োজন। মেঘাচ্ছন্ন আকাশ, চারদিকে বৃষ্টির পূর্বাচল। আকাশ ভেঙে যে কোনো সময় বৃষ্টি পড়বে। অনেকে বৃষ্টিতে আশা হতো, আবার অনেকে খুশি। কেউ বা বৃষ্টিতে ভেজার উল্লাসে মেতে উঠছে। হরেক রকম মানুষের হরেক রকম মনোভাব। এর মাঝেই আমি আমার একান্ত ব্যক্তিগত বৃষ্টিকন্যার কাছে ছুটছি, তাকে এক পলক দেখার জন্য। আমি যে ব্যাকুল হয়ে উঠেছি তা বলার অপেক্ষা রাখে না। রিক্সা চালককে বিরতিহীনভাবে তাড়া দিয়ে চলছি যাওয়ার জন্য। রিক্সা চালক হয়তো বেজা বিরক্ত হচ্ছে, কিন্তু কয়টা টাকার জন্য মুখ ফুটে কিছু বলতেও পারছে না। পথটা আমার কাছে অনেক দীর্ঘ লাগছে। সুব্রতার সাথে দেখার প্রতিটা সময়ে আমার বুকের ভেতর ভীষণ কম্পন অনুভব হয়, উত্তেজনা হয় খুব। কিন্তু অপরদিকে মেয়েটা কি তা বুঝে? কে জানে, হয়তো বুঝে অবুঝের মতো থাকে। তাও যে মেয়েটাকে আমার চাই। অবশেষে আমার প্রতীক্ষার পরিসমাপ্তি হলো। চলে এলাম বৃষ্টিকন্যার ধারে। চট জলদি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার হাতে 100 টাকা নোট দিয়ে বললাম, পুরোটাই রাখেন। কথাটা বলেই বিলম্ব করলাম না, ছুটে সামনের দিকে এগিয়ে গেলাম। রিক্সা চালক হাতের টাকার দিকে তাকিয়ে হাসে, হয়তো আজ বাসে একটু বেশি কিছু নিয়ে যেতে পারবে। ছুটে গেল আপন রাত। অন্যদিকে মেসে থাকা সিটে হেলান দিয়ে কবিতা আবৃত্তি করছিল সুব্রতা। সারাদিন ইংরেজি, ইতিহাস, শেক্সপিয়ার পড়তে পড়তেই ক্লান্ত সে। তাই আজ নিজের সাবজেক্টের বাইরে গিয়ে কিছু করার কথা মাথায় আসছে। তাছাড়া বাইরে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। সুব্রতার কাছে কবিতা আবৃত্তি করাটাই শ্রেয় মনে হচ্ছে, কিন্তু তার কাজে ব্যাগরা দেওয়ার জন্য আমি হাজির। সুব্রতাদের ম্যাচটা ঠিক আর 5টা ম্যাচের মতো না। বাসার সাথে অ্যাডজাস্ট করা রুম, 3 জন মিলেই থাকে। দরজার ওপাশে টকটক আওয়াজ আসছে। সুব্রতা ছাড়া আপাতত কেউ নেই। তানিয়া বাইরে, সাথে অন্য মেয়েটিও বাইরে। সুব্রতা এদের মধ্যে কেউ ভেবে দরজা দিকে এগিয়ে গেল। দরজা খুলে আবারও নিজের জায়গায় বসে পড়ল। দরজার দিকে তাকালো না যে কে এসেছে। ওইদিকে আমি সুব্রতার কাণ্ড দেখে বরকে গেলাম। মেয়েটা একটিবারও চাইলেও না। এখন যদি আমি না হয় অন্য কেউ বা চোর ডাকাত হতো, তাহলে কি করতো? আমি মনে মনে সুব্রতাকে ভয় দেখানোর ফোন দিয়ে আটলাম। পা টিপে টিপে সুব্রতার পাশে এগিয়ে গেলাম। সুব্রতা কবিতাতে মনোনিবেশ করছি। আমি জোরে একটা চিৎকার দিলাম। সুব্রতা ভয়ে হাত থেকে তার বইটা ছিটকে পড়ে গেল। পেছন ফিরে তাকিয়ে দেখেছে আমি দাঁড়িয়ে আছি। ভয় কেটেই মুখে অবাক স্থান নিল। আমি মুচকে এসে দাঁড়িয়ে পড়লাম। সুব্রতা মনে মনে ভাবছে আমি নিশ্চয় আবার হ্যালুসিনেশন করছি। আমার মাথা গেছে। উঠতে বসতেই ওই তার কাটা বদলোককে দেখি। সুব্রতার কথা আমি বড় কুচকে তাকালাম। এই মেয়ে আমাকে কল্পনা করছে, অথচ আমি সশরীরে দাঁড়িয়ে আছি। আমি সুব্রতার হাতে একটা জোরে চিমটি কেটে বললাম, এই যে মিস, আমি কল্পনায় না, বাস্তবে আপনার সামনে। আর আমি বদলোক। তার চেয়ে বড় কথা, তুমি আমায় কল্পনা করো কেন? সামথিং স্পেশাল? নাথিং স্পেশাল। হু, আর আপনি এইরকম দাঁত কেলিয়ে কি প্রমাণ করতে চান? আপনি দাঁত ব্রাশ করেন, আমরা করি না? সুব্রতার কথায় আমার মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। এই মেয়েটা সবসময় মুখের উপর কথা বলে দেয়, যার জন্য আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। আমি মনে মনে ডিসাইড করে নিয়েছি আমি আর দাঁত কেলিয়ে হাসবো না, কোনোদিনও না। বৃষ্টিকোনা যদি বলে আমার দাঁত দেখতে ইচ্ছে করছে, তাও হাসবো না। সুব্রতার এতক্ষণ টনক নেড়ে উঠল যে আমি তার রুমে আছি। বাই এনি চান্স বাড়ির লোক অন্য কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। সুব্রতা আমাকে তাড়া দিয়ে বলে, এই বেরুন, আপনি এক্ষুনি বেরুন, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। গিয়ে রাস্তার মোড়ে দাঁড়ান, যান। আমারও মনে হলো এভাবে একটা মেয়ের বাসায় দাঁড়িয়ে থাকা উচিত নয়। আমি কাল বিলম্ব না করে বেরিয়ে গেলাম। সুব্রতা পিছু পিছু বাসায় তালা দিয়ে বেরিয়ে আসলো। আপনি তো আলাদিনের জিনের থেকেও ফাস্ট, যখন তখন যেখানে সেখানে উদয় হন। আমি সুব্রতা রাস্তা দিয়ে হাঁটছিলাম, এমন সময় সুব্রতার কথাটি বলল, রনে বনে জলে জঙ্গলে যেখানে আমার দেখা চাইবে, তোমার ওই আলাদিনের জিনের মতোই পৌঁছে যাব। আমার কথায় সুব্রতা জোরে জোরে এসে দিল। আমার এখন দাঁত কেলাতে ইচ্ছে করছে, কিন্তু আমি কেলাবো না। তো আমি তো একটু আগে চাইনি, আপনি উদয় হলেন কেন? সুব্রতার কথায় আমার পা থেমে গেল। আমাকে দাঁড়াতে দেখে সুব্রতাও দাঁড়িয়ে গেল। আমি সুব্রতার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি চাইছি তাই। আমার চোখের ভাষা সুব্রতার কাছে স্পষ্ট, কিন্তু আপাতত তা প্রশ্রয় দিতে চাইছে না। কথা ঘোরানোর জন্য বলল, মেয়ে দেখা শেষ? আমি চলে এসেছি। ওরা এখন ওদের বাসায়। দুজন আবার হাঁটতে শুরু করলাম। ও আচ্ছা, বাসায় কে কে আছে আপনার? আম্মু, আব্বু আর ছোট বোন মেঘলা। ও এবার ক্লাস 10-এ পড়ে। আব্বু রিটায়ার্ড আর্মি অফিসার। আমাদের মেন বাসা চট্টগ্রাম। আব্বুর পোস্টিংয়ের জন্য ঢাকায় থাকা পড়েছিল। বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। এভাবে তো পড়া হয় না, তাই আমি অনার্স থেকে ঢাকায় একাই থাকি। আব্বু রিটায়ার্ডের পর ওরা চট্টগ্রামে শিফট হয়ে যায়, এই আর কি। সুব্রতা এতক্ষণ মন দিয়ে আমার কথা শুনছিল, তারপর বলল, মিস করেন না ওদের? করি তো। জানেন, আমিও আমার বাবা মা ভাইকে অনেক মিস করি, কিন্তু আমি চাইলেও ওদের দেখতে যেতে পারি না, পারবো না।
সুব্রতা খানিকটা আবেগী হয়ে কথাটা বলে, তোমার ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো স্টেপ নাও না কেন? আসলে গ্রামের কেউ চেয়ারম্যানের সাথে ঝামেলায় জড়াতে রাজি না, ওদের অনেক ক্ষমতা। আমি বুঝলাম সুব্রতার মন খারাপ হচ্ছে, তাই কথা ঘোরানোর জন্য বললাম, এই দেখো আকাশ কিরকম অন্ধকার হয়ে আসছে, যখন তখন বৃষ্টি নামবে, চলো তোমায় বাসায় ফিরিয়ে দিয়ে আসি। না, আসুক, আমার ভালো লাগছে, বৃষ্টিতে ভিজবো আজ। সুব্রতা আমার কথায় পাত্তাই দিল না। কিছু দূর থেকে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আকাশ জুড়ে তুমুল বর্ষণ চলছে। মেঘের বৃষ্টিকণার বৃষ্টিতে ভেজার আবদার হয়তো আকাশ মেনে নিয়েছে, নিজের সর্বত্র ঢেলে দিচ্ছে। খোলা মাঠে এক প্রান্তে গাছের নিচে দাঁড়িয়ে আছে আমি, আর একটু দূরে বৃষ্টির তালে তাল মেলাচ্ছে আমার মনোহরণী, আমার বৃষ্টিকন্যা। আমি কি করে তার আবদার ফেলি? বৃষ্টিতে ভিজলে আমার সমস্যা হয় যেন আজ আমি বৃষ্টিতে ভিজবো, প্রচুর ভিজবো। শুভ্র, অনেক ভিজেছ, ঠান্ডা লাগবে, চলো। আমি খানিকটা চিল্লিয়ে বললাম। সুব্রতার কান অব্দি সে কথা যায় না। আমার হঠাৎ প্রথম দিনের কথা মনে পড়ল। এইভাবে ভিজেছিল সুব্রতা, কিন্তু সেদিন অসহায়ত্ব ছিল, আর আজ উল্লাসে। আমি প্রথম দিনের কথাগুলো চোখ বন্ধ করে ভাবতে শুরু করলাম। হঠাৎ কারো শীতল স্পর্শে ধ্যান ভাঙে। চোখ খুলে দেখি সুব্রতা হাত ধরে রেখেছে। আমি একবার হাতের দিকে, আবার সুব্রতার মুখের দিকে তাকাই। এই প্রথম সুব্রতা স্বেচ্ছায় আমার হাত ধরেছে, বাইকে কাঁধে হাত দিয়েছিল। আমি সুব্রতা দেওয়া দ্বিতীয় স্পর্শটা ফিল করতে চাইছি। প্লিজ বৃষ্টি থেমে যাও, স্পর্শ লেগে থাকুক, কিন্তু বৃষ্টি কি শোনার পাত্র? আমার মনের কথা সে শুনবে না ভেবে ফোন করেছে। সুব্রতা আমার এক হাত টেনে বলে, আসুন মেঘ, একসাথে ভিজি। আমি সুব্রতার মুখের দিকে তাকিয়ে আছি। বৃষ্টিতে চুলগুলো লেপটে আছে, মুখটা খানিক উজ্জ্বল লাগছে, চোখ লাল হয়ে আছে। সেদিনের মতো লাগছে, কিন্তু সেদিন শ্বাস ছিল, আজ একেবারে শ্বাসবিহীন। সুব্রতা টেনে নিয়ে আবারও ভিজতে লাগলো, আর আমার দৃষ্টি সুব্রতার মুখের চঞ্চলা হাসিতে নিবদ্ধ। মানুষ প্রেমে পড়লে কতই কিছু না করে, নিজের সবচেয়ে অপছন্দের জিনিসটাও পছন্দের খাতায় নাম দেয়। যেমনটা আমার ক্ষেত্রে, আমি বৃষ্টি পছন্দ না করলেও আমার বৃষ্টিকণার আবদারে আমি বৃষ্টিতে ভিজছি। মানুষ বলে বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। হাউ ইজ দিস পসিবল? আমারটা দেখো, ভিজলাম দুজনে আর ঠান্ডা লাগলো আমার। আমি হাসি দিতে দিতে বিড়বিড়ে কথাগুলো বলছি আর নাক মুছছি। তখন প্রেমের ঠেলা বৃষ্টিতে ভিজলেও এখন হাতে নাতে ফল পাচ্ছি। কোনো মতে সুব্রতাকে বাসায় দিয়েই চেঞ্জ করে কম্বলের নিচে ঢুকলাম। এখনও বের হওয়ার নামই নিচ্ছি না। একটু পর হাসি দিচ্ছি আর বিড়বিড় করছি। এতে বেজায় বিরক্ত হচ্ছে মা। এই ছেলে নির্ঘাত পাগল হয়ে গেছে। মা এদিকে বলছে, তখন দুম করে সোমাদের বাসা থেকে চলে এসেছি। মেয়েটা কী ভাবলো কে জানে, কোনো আক্কেল জ্ঞান নেই ছেলেটার। এলো তো বৃষ্টিতে ভিজে এলো, এইসবই বলছিল। চুলায় চায়ের পানি বসে নিজে নিজে এইসব বলা বলি করছিল। ওনার সময়কে নিজের পুত্রবধূ হিসেবে খুব পছন্দ হয়েছে। একরকম হিন্দসদের পরিবারকে নিয়ে এসছে। এখন আহনাবের বিয়ের পর আমার বিয়ে সারারও পরিকল্পনা আছে। আমি ব্রাইট স্টুডেন্ট, চাকরি পেয়ে যাব, টুকটাক টাকা রোজগার করি, নিজের খরচ আমি নিজেই চালাই। চট্টগ্রামাতে নিজস্ব 3টে দোকান আছে, অবস্থা তাদের থেকেও ভালো। নিজে নিজে ভাবছে আর চা বানাচ্ছে আমার মা, কিন্তু এইসবের কিছুই আমি খুনাক্ষরেও টের পাইনি এখনও। অন্যদিকে মাত্র ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে খাটে বসলো সুব্রতা। আজকের বিকেলটা তার স্মরণীয় হয়ে থাকবে। আমার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে আর মুচকে মুচকে হাসছে। পরক্ষণে নিজের জবের ব্যাপারটা মাথায় আসতেই জিভে কামড় দিল। নিজের মাথায় গাঁটটা মেরে বলে, ইস রে, ওনাকে তো জানানোই হয়নি, কালকেই তো 1 তারিখ আমার জয়েনিং। সুব্রতা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল, কয়েকবার চেক করলো, না আমার কোনো কল বা মেসেজ নেই। ভাবলো লোকটা যাওয়ার সময় নাম্বার নিয়ে গেল, অথচ একবারও ফোন করলো না। সুব্রতার মনে মনে ভীষণ অভিমান জমে গেল। ফোনটা রেখে উপরে শুয়ে পড়ল। চোখ দুটো সিক্ত হয়ে উঠল। তবে কি সে আমার চোখের ভাষা ভুল পড়ল? এভাবে একরাশ দুশ্চিন্তা দেখা গেল। ভাবলো লোকটা ঠিক আছে তো। সুব্রতা ছটফট করে উঠে বসলো, চোখগুলো ভালোভাবে মুছে ফোনটা হাতে নিল, ডায়াল করলো আমার নাম্বারে। একবার দুবার রিং হয়ে গেল, কিন্তু ফোন ধরলাম না। সুব্রতা জানে দুবারের বেশি রিং হওয়ার পর কেউ কল না ধরলে কল আর দিতে নেই, কিন্তু তাও তার টেনশন হচ্ছে বলে আবারও দিল। কম্বল মুড়ি দিয়ে খাটে শুয়েছিলাম আমি। একটু আগে মা আদা দিয়ে চা, মেডিসিন সব দিয়ে গেছে, এখন মোটামুটি ভালোই লাগছে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠলে হাত বাড়িয়ে ফোন নিলাম। এর আগেও দুবার এসেছিল, ইচ্ছে করেনি ধরতে, কারণ আমার চোখে মুখে ঘুমের রেশ। স্ক্রিনে না তাকিয়েই কল পিক করে কানে ধরলাম। আসসালামু আলাইকুম। আমার কণ্ঠ শুনে সুব্রতা সারা শরীরে শিহরণ বয়ে গেল। বুকের ভেতরটা কেমন টিপটিপ করছে, গলা শুকিয়ে আসছে। এখন পানি প্রয়োজন, কিন্তু হাতের কাছে পানিও নেই। সুব্রতা কয়েকটা শুকনো ঢোক গেল, তাও সালামের উত্তর নিল। বলুন তো? আমার প্রশ্নে সুব্রতা মিনমিন স্বরে বলে, আমি সুব্রতার গলা চিনে বললাম,
ও শুভ্র, তুমি আবার স্বপ্নে আমাকে ফোন করো? আরে স্বপ্ন, শুধু বাস্তবে কিছু সম্ভব হলো না। জানো শুভ্র, তোমায় আমি অনেক ভালোবাসি। ওই প্রথম দিনে তোমার টকটকে লাল দুটো চোখে আমি আটকে গেছি। সেখানে আমার সর্বনাশ লেখা ছিল। জানলে আরও আগে তোমাকে খুঁজে বের করতাম। তোমার প্রথমবারের ছোঁয়া আজও আমার শরীরে লেগে আছে। তোমাকে দেখলে আমার আজও প্রথম দিনের মতো অনুভব হয়, শরীরে কম্পন সৃষ্টি হয়। কেন বলতে পারো? জানো তুমি, কারণ আমি তোমাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি শুভ্র। আমি ঘুমের করে স্বপ্ন ভেবে নিজের মনে জমে থাকা সব কথা বলে দিচ্ছি। কিন্তু শুভ্রতা, সে কি শুনতে পাচ্ছে? না, সে কিছুই শুনছে না। কারণ আমার প্রথম কথা ও শুভ্র ওই সময় লাইনটা কেটে গেছে। পরের ব্যালেন্স চেক করা ছাড়াই আমাকে কল দিয়েছিল। শুভ্রতা এখন হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এই সময় বাইরে যাওয়া ঠিক হবে না। একে তো বৃষ্টি, তারপর আবার 11টার বেশি বেজে গেছে। ফোঁস করে শ্বাস ছাড়লো শুভ্রতা। হালকা শীত করছে দেখে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। আমি ঘুমিয়ে বিড়বিড় করে নিজের ভালোবাসা প্রকাশ করছি। হ্যালো লিসেনারস, কেমন আছেন সবাই? আমি আপনাদের নিউ চকি আর যে সুব্রতা চলে এসেছি একটা নতুন শো নিয়ে, ভালোবাসার গল্প কথা। আপনারা এখানে কল করতে পারেন, মেসেজ করতে পারেন, বলতে পারেন আপনাদের মনের জমে থাকা ভালোবাসার মানুষের প্রতি জমে থাকা অবাক্ত কথাগুলো, অথবা নিজের ভালোবাসার গল্প। তাই দেরি না করে চটফট কল দিয়ে ফেলুন। ততক্ষণে এনজয় দ্য মিউজিক। কথাগুলো বলে একটা গান চালিয়ে দিল সুব্রতা। তারপর চেয়ারে গায়ে এলে দিল। ভয়ে এখনও হাত পা কাঁপছে। এভাবে কথা বলা যায় নাকি? যদি কোনো ভুল হয়ে যেত? কাছের ক্লাসের ওপাশে তাকালো। অফিসের সবাই দাঁড়িয়ে আছে। সুব্রতাকে অভিনন্দন জানাচ্ছে ইশারায়। সুব্রতা মুচকে হাসলো। তারপর আবারও শুরু করলো শোটা সকাল 7:30 থেকে 8:30 অবধি। সুব্রতা শো শেষ করে বাইরে আসতে অনেকে কংগ্রেস জানালো। সুব্রতা থ্যাঙ্কস জানিয়ে বসের কেবিনে গেল। কংগ্রাচুলেশন সুব্রতা, প্রথম দিনেই অনেক সাড়া পাওয়া গেছে। যদি সেটা ভালো রেসপন্স করে তবে তোমার স্যালারিও বাড়ানো হবে। ভালোভাবে মন দিয়ে করো, বেস্ট অফ লাক। বসের কথা সুব্রতা মুচকে এসে থ্যাঙ্কস বলে বাইরে চলে আসে। এদিকে রাস্তার পাশে বাইকে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিলাম। সুব্রতা বের হওয়ার আগেই মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছিল সব, কিন্তু আসতে পারিনি। এতে সুব্রতার মন খারাপ না হলেও আমার বেশ খারাপ লাগছে। সুব্রতা আমাকে দেখে এগিয়ে যায়। আমি সোজা দাঁড়িয়ে ফোন পকেটে পরে নেই। আজ দুজনেই সাদা কাপড় পরেছি। সুব্রতার সাদা আর গোলাপি কম্বিনেশনের জামা, সাথে হিজাব, আর আমি সাদা টি শার্টের উপর আকাশি কালারের শার্ট, কালো প্যান্ট। সুব্রতা এগিয়ে গিয়ে এক গাল হাসি দিয়ে বলল, মেঘ, আমি পেরেছি, আমার শোটা বেশ ভালো হয়েছে। সুব্রতা হাসলে চোখ দুটো হেসে ওঠে। আমি সেদিকে তাকিয়ে বললাম, কনগ্রাচুলেশন শুভ্র, দেখবে আরো ভালো হবে। এখন চলো, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে, ওঠো। তারপর দুজন মিলে রওনা দিলাম। বাইক থেমে দুজনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সুব্রতা বলে, মেঘ, আপনি আমায় হঠাৎ এই নিরিবিলি রাস্তায় আনলেন যে? আমি পকেটে হাত ডুবিয়ে বললাম, তোমাকে বেঁধে পাচার করে দেব। আমার কথায় সুব্রতা এসে বলে, আচ্ছা দিয়েন, যা পাবেন তার হাফ আমার। সুব্রতার কথায় আমি হেসে মাথা তুলিয়ে বললাম, আচ্ছা। কিছু দূর যেতে সুব্রতা দেখে খালি একটা জায়গা, কিন্তু সেখানে অনেকগুলো ফুলের চারা। সুব্রতা আমার দিকে তাকালে আমি বললাম, এখানে মোট 30টা গাছের চারা আছে, সবগুলো তোমার। আর এখন তুমি আর আমি মিলে ওই যে খালি জায়গাগুলো দেখছো ওখানে লাগাবো। এটাই তোমার অ্যাসাইনমেন্টের সেলিব্রেশন। আমার কথায় সুব্রতা লাফিয়ে উঠল আর উচ্ছ্বাসিত হয়ে আমার বাহু ধরে বলে, সত্যি মেঘ? এই সবগুলো চারা আমরা লাগাবো? সুব্রতার খুশিতে আমি নিজেও খুশি। মাথা তুলে সুব্রতার হাত ধরে বললাম, সত্যি শুভ্র, তোমার খুশির জন্য আমি সব করতে পারি। চলো যাওয়া যাক। সুব্রতা আগে এগিয়ে গেল, আমি মুচকি এসে পিছু পিছু গেলাম। তারপর দুজন মিলে সম্পূর্ণ জায়গাটা ফুলের গাছ লাগালাম। মাঝে হাঁটার জন্য ছোট্ট রাস্তা, সুব্রতার উচ্ছ্বাসিত মুখ আর আমার তৃপ্তিকর মুখচ্ছবি।